বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে আম, টেক আড্ডায় সবাইকে স্বাগতম। দেশে এবং দেশের বাইরে যে সমস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, অর্থাৎ আমাদের পরিচিত যেসব সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সুনামের সাথে কাজ করে যাচ্ছেন, তাদের তাদেরকে নিয়ে আসলে প্রতি সপ্তাহে একজনকে নিয়ে আড্ডা দেওয়ার একটা উদ্যোগ আসলে আমরা গ্রহণ করেছিলাম, এবং সেটার প্রথম এপিসোড আমরা করেছি গত শুক্রবার অর্থাৎ জুনের 12 তারিখে। সো বিশেষ করে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সাথে যে সমস্ত ইঞ্জিনিয়াররা জড়িত আছেন, মূলত তাদেরকে এই মুহূর্তে পক্ষপাতিত্ব দেখাচ্ছি, এটা বলা যায় আর কি, কারণ আমি নিজে একজন মোবাইল ডেভেলপার হওয়ার সুবাদে বলা যায়। তবে সব ধরনের সেক্টরে কাজ করা সফটওয়্যার ইঞ্জিনিয়ারে আস্তে 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 আশা করা যায় যে আমাদের সাথে যুক্ত হবেন, যদি আমরা এটাকে মোটামুটি সাকসেসফুলি সামনের দিকে নিয়ে যেতে পারি। সো এনিওয়ে, আজকে আমাদের সাথে এপিসোড 2-তে অতিথি হিসাবে থাকবেন মোবাইল প্ল্যাটফর্মে দীর্ঘদিনের অভিজ্ঞ, মোটামুটি প্রায় 1 দশক, অর্থাৎ মোবাইল মোবাইল প্ল্যাটফর্মে মোটামুটি দেশের প্রথম দিকের ডেভেলপারদের একজন, জাহিদুর রহমান ফয়সাল ভাই। আর আপনাদের যে কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মন্তব্য, সেটা আমাদের আজকের অতিথির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকতেছি আমি, আশিক। সো দেরি না করে আমরা আমাদের আজকের অতিথি জাহিদুর রহমান ফয়সাল ভাইয়ের সাথে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আমাদের যেহেতু আমাদের অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অডিয়েন্সরা দেখাও শুরু করেছে, হুইচ ইজ গুড। এটা আসলে সো এনিওয়ে ভাই, কেমন আছেন? আর নার্ভাস কিনা? A bit nervous. Public speaking So, আমার একটা উইক পয়েন্ট, সো সামটাইমস আই ফিল নার্ভাস। ইয়া। কেন? এটা ঠিক কেন বলেন তো? কারণ পসিবলি এটা আমার সেকেন্ড প্রাইভেট পাবলিক স্পিকিং ইভেন্ট। এর আগে শুধুমাত্র একবার এক জায়গায় করা হয়েছিল, যেখানে আপনার সাথে আচ্ছা, ফার্স্ট দেখা হয়েছে। ড্রয়েডকন ওয়াও, 2000। ওইটা আপনার প্রথম ছিল? হ্যাঁ, রাইট। ওয়াও, হুইচ ইজ অ্যামেজিং। সো আপনার সাথে আমার পরিচয়টা তাহলে ওখান থেকেই, অর্থাৎ 2016-তে যে ড্রয়েড কনটা হয়েছিল ঢাকায়। 2017-তে। 17-তে, রাইট, হ্যাঁ হ্যাঁ, কৃষিবিদ মিলনায়তনে সম্ভবত। হ্যাঁ। তো ওখানে আপনি একটা সেশন করেছিলেন কটলিনের উপরে। Yep. সো হুইচ ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট সেশনস, মানে ওই ইভেন্টের সবচেয়ে ভালো সেশন গুলোর একটা ছিল। মানে আমি সাধারণত এসব জায়গায় খুব কম যাই, ওই দিন গিয়েছিলাম এবং গিয়ে আপনার সেশনটা খুব এনজয় করেছি ওই সময় আর কি। Thanks a lot. So, Glad to know that. হ্যাঁ, তো কটলিন নিয়ে সম্ভবত আপনার একটা গ্রুপও আছে মনে হয়। হ্যাঁ, আমার একটা ফেসবুক গ্রুপ আছে কটলিন নামে। সো এই গ্রুপে আমি নরমালি আমার কটলিন সম্পর্কিত রিসেন্ট লার্নিং গুলা শেয়ার করার চেষ্টা করি, প্লাস আচ্ছা অন্যরা। আচ্ছা, হুইচ ইজ গ্রেট। সো আমাদের অডিয়েন্সদের জন্য বলে রাখছি যে কটলিন এনথুসিয়াস্ট যারা আছেন তাদের জন্য একটা ভালো কমিউনিটি হতে পারে ভাই ফয়সাল ভাইয়ের এই গ্রুপটা। কটলিন। আচ্ছা আচ্ছা। সো আপনারা যারা কটলিনের প্রতি ইন্টারেস্টেড কিংবা কটলিনে কাজ করেন, সো কমিউনিটি সাপোর্টের জন্য এটা খুব ভালো হতে পারে। তো সেইটার সাজেশন আমরা দিয়েই রাখলাম। সো এনিওয়ে, ফয়সাল ভাই, আপনার সাথে তো আমরা তো নিজেদের মধ্যে পরিচিত। সো আপনার একটু পরিচয় পর্ব দরকার আমাদের অডিয়েন্সদের জন্য। সো আই মিন, এটা তো আপনার উপরে আমি ছেড়ে দিচ্ছি। সো আপনি কিছু বলেন, মানে আপনার সম্পর্কে। তো আমি ফয়সাল, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার মেইনলি। তো বর্তমানে সিঙ্গাপুরে একটা হেলথ টেক কোম্পানিতে কর্মরত আছি সিনিয়র সিস্টেম স্পেশালিস্ট হিসেবে। আমার কোম্পানির নাম হচ্ছে ইন্টিগ্রেটেড হেলথ ইনফরমেশন সিস্টেমস। তো ওরা মেইনলি হেলথ টেক নিয়ে কাজ করে। পাশাপাশি আমি আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে যে মোবাইলের জন্য একটা পপুলার ব্লগ আছে rewinderlich.com। বেসিক্যালি আমি নিজেও iOS শিখেছি ওই সাইটের ব্লগ পড়ে। তো সেই সাইটে আমি তাদের অ্যান্ড্রয়েডের কিছু আর্টিকেল লেখালেখি করি মাঝে মধ্যে। তো তাদের অ্যান্ড্রয়েড দ্যাটস রিয়েলি গ্রেট, রেওয়েন্ডালিচে সম্ভবত আপনি প্রথম বাংলাদেশী যার আর্টিকেল রেওয়েন্ডালিচে পাবলিশড হয়েছে। So which is really great. So it's also an inspiration for the community, আমাদের দেশের কমিউনিটির জন্য। iOS এ actually Rewenderlich is the best for iOS. I believe so. Yeah. So ফয়সাল ভাই, আমি আপনার কাছে
আপনার বেসিক্যালি আমরা একটু পিছনের দিকে চলে যাব। সেটা হচ্ছে আপনার স্টোরিটা শোনাটাই আসলে আমাদের আজকে মেইন উদ্দেশ্য, যে আপনার সেই ইউনিভার্সিটি লাইফ থেকে যদি আপনি শুরু করেন, তো ইউনিভার্সিটি লাইফ থেকে সেই আপনার কি বলা যায় প্রথম প্রজেক্ট, ইউনিভার্সিটির ইন্টারেস্টিং প্রজেক্ট, কিভাবে ক্যারিয়ার শুরু হলো, ক্যারিয়ার এখন যে পর্যায়ে আছে, সেখানে কিভাবে আসলো, অ্যাকচুয়ালি এই গল্প, এই ছোট ছোট গল্পগুলা আসলে আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। শিওর। তো আমার আইটিতে আসার এক্সপিরিয়েন্সটা খুব ইন্টারেস্টিং, প্লাস আমার ক্যারিয়ার অ্যাকচুয়ালি কখনোই খুব একটা স্টেবল ছিল না। অনেক চেঞ্জ, অনেক ঝড়ঝঞ্ঝা পার হইতে হয়েছে। তো আমার স্টার্টিংটা ছিল এরকম যে আমার প্রোগ্রামিং এর হাতেখড়ি হয় অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি লাইফে। ইউনিভার্সিটিতে ফার্স্ট কোর্স করি হচ্ছে আমি সি, যেখান থেকে আমার প্রবলেম সলভিং বা কন্টেস্ট প্রোগ্রামিং এর আগ্রহটা অ্যাকচুয়ালি জন্মায়। ইট সিমড ইন্টারেস্টিং। তো আমার মেইন সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে আসাটা শুরু হয় হচ্ছে জাভার প্রতি ভালোবাসা দিয়ে। জাভা হচ্ছে প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, যেটা অ্যাকচুয়ালি আমার সবসময় ফেভারিট ছিল, এখনো আছে, যদিও এখন মোস্টলি কোটলিনে কাজ করা হয়, বাট জাভাতে আমি সবসময় কমফোর্টেবল ফিল করি। তো জাভার স্টোরিটা হচ্ছে এরকম যে আমাদের সেকেন্ড সেমিস্টারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সটা ছিল। তো ওইখানে আমার ভার্সিটি লাইফের ফেভারিট স্যার একজন ছিলেন, ফিরোজ আনোয়ার, যাকে সবাই মানে উনি এমন একজন পার্সোনালিটি ছিল যাকে অনেকে খুব পছন্দ করতো, আবার অনেকে পছন্দ করতো না, বিকজ উনার পরীক্ষা নেওয়া বা শিখানোর সিস্টেমটা ছিল অন্যরকম। উনি মেইনলি ওপেন বুক এক্সাম দিত, কিন্তু এক্সামে এমন জিনিসপত্র দিত যেগুলো আসলে উনি পড়ায় নাই, যেগুলা মাথার থেকে চিন্তা করে বের করতে হবে এবং কনসেপ্ট বুঝতে হবে। তো ওপেন বুক এক্সাম ইজ এ ডিজাস্টার। আচ্ছা, এখানে আরেকটা মজার গল্প আছে, সেটা হচ্ছে আমাদের জাভার বইটা ছিল অনেক মোটা, আইভর হটনের বিশাল ভারী একটা বই। তো ওপেন বুক এক্সামের দিন আমি মোটামুটি কনসেপ্ট গুলা বুঝে গেছিলাম, তো আমি বইটা নিয়ে যাইনি। তো যেটা হয়, ওপেন বুক এক্সাম হলে সবাই বই নিয়ে আসে আর প্রশ্ন দেখে সবাই বই ঘাটাঘাটি করতে থাকে যে কি কিভাবে আনসারটা খুঁজে বের করবে। তা আমি বই নিয়ে আসি নাই দেখে খুব এবং অবাক হয়েছি। কিছুই পাওয়া যায় না, এবং হ্যাঁ, কিছুই কিছুই পাওয়া পাওয়া যায় না। যায় না, সময়টা নষ্ট হয় আলটিমেটলি। তো এটা একটা ট্রিক অ্যাকচুয়ালি। তো স্যার দেখে যে সবাই বই ঘাটাঘাটি করতেছে, আমি বই ঘাটাঘাটি করতেছি না, চেষ্টা করতেছি কোড লিখে কিছু একটা করার। তো স্যার এসে বলে, কি ব্যাপার, আপনি বই আনেন নাই? আমি বললাম যে না স্যার, আনিনি। পরে বলতেছে, কেন, আপনি কি ওভার কনফিডেন্ট? পরে আমি বললাম যে না স্যার, আমার মনে হয়েছে যে যদি কনসেপ্ট বুঝা যায় আর বই তো আশেপাশে আছে, দরকার লাগলে হেল্প নিতে পারবো। তো যাই হোক, কোন রকমে এক্সাম ভালো করে গেছিলাম আর কি। তো এটা বলতেছিলাম জাভার কোর্সের বিষয়টা আর কি, যে আমাদের সেই কোর্সে স্যার একটা অ্যাসাইনমেন্ট দেন। সেটা হচ্ছে, ছোটবেলায় আমরা একটা গল্প পড়ছি সবাই, খরগোশ আর কচ্ছপের গল্প। তো খরগোশটা আগে দৌড়ায় যায়, গিয়ে এক জায়গায় ঘুমায় থাকে, আর কচ্ছপটা আস্তে আস্তে একটা গতিতে যেতে যেতে ফার্স্ট হয়। তো স্যার বলছে যে এই জিনিসটা জাভাতে সিমুলেট করে দেখাইতে হবে। তো তখন মাত্র প্রোগ্রামিং শিখতেছি, থ্রেড বুঝি না, গুই প্রোগ্রামিং বুঝি না। তো এই জিনিস করা তখন আমাদের জন্য অনেক কষ্টসাধ্য একটা বিষয় ছিল। তো আমরা কিছুদিন চেষ্টা করে বুঝলাম যে এই জিনিস তো আমরা অ্যাকচুয়ালি করতে পারবো না, হেল্প লাগবে। স্যারের কাছে গেলাম, গিয়ে স্যারকে বললাম যে স্যার একটু বলেন বা একটু দেখায় দেন কি করব। তো স্যার তখন কিছু হিন্টস দিল আমাদেরকে, যে দেখো এরকম করে গুইতে তুমি একটা আইকন নিয়ে ড্র করতে পারো। তো স্যার একটা চারকোনা বাক্স আর একটা বৃত্ত দুইটা দিয়ে বুঝাইলো যে ধরো এটা খরগোশ, এটা কচ্ছপ। তো সে কিছু কোড লিখে ওটা ড্র করলো। তারপরে হচ্ছে কিছু থ্রেড আর টাইমার চালায় সেই ড্রয়িংটা এক্স ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ করে করে বুঝাইলো যে তুমি এটা এইভাবে চালাইতে পারো, একটা স্পিড তুমি ভ্যারিয়েবল দিতে পারো, একটা কনস্ট্যান্ট স্পিড দিতে পারো। একটা জায়গায় গিয়ে থ্রেডটা স্লিপ করাই দিলে তখন ওইটা ওই জায়গায় থেমে থাকবে, অন্যটা চলতে থাকবে। সো অলমোস্ট উই গট দ্য আইডিয়া যে কি করতে হবে, কিন্তু তারপরেও কনসেপ্ট গুলা পুরোপুরি নতুন। সো কোড গুলা করা আমাদের জন্য তখন অনেক টাফ ছিল। তো স্যারকে বললাম যে ঠিক আছে স্যার, আপনি তো এখন আমরা কিছুটা হিন্স পাইছি, এখন আপনি যেটা দেখাইলেন এটা আমাদেরকে একটু দিয়ে দিলে আমরা কাজটা ঘষা মাজা করে উঠাইতে পারবো। তো এটা বলা মাত্র স্যার কোডটা ডিলিট করে দিল, তারপর বললো যাও গৌরী। তো আমার মনে হয় যে ওই জিনিসটা অ্যাকচুয়ালি একটা ব্লেজিং ছিল আমাদের জন্য, যে অ্যাটলিস্ট আমরা বুঝলাম যে ইয়েস, ইট ইজ পসিবল। এবং হচ্ছে যে গুগল করে তখন নিজেদের জানার আগ্রহটা অ্যাকচুয়ালি তৈরি হলো। তো ওইখান থেকে মেইনলি যে আস্তে আস্তে জাভাটা শিখা শুরু করলাম এবং ভালো লাগা শুরু হইলো আর কি। তো ভার্সিটি লাইফ চলতেছিল। তো আমি অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার স্টার্ট করি ভার্সিটি শেষ হওয়ার আগেই। আমার ভার্সিটির লাস্ট সেমিস্টারে থাকতে তখন
আমার একটা ফ্রেন্ড আছে রায়হান, যে এই কমিউনিটিতে অলসো একজন পপুলার ডেভেলপার, iOS ডেভেলপার মেইনলি। তো ও তখন একটা কোম্পানিতে জব করতো, ডাটাবেস সফটওয়্যারস লিমিটেড নাম। তো ও ওয়েবে কাজ করতো তখন। আইফোন তখন মাত্র নতুন কাজ করা শুরু করছে সে। তো ও একদিন হঠাৎ করে আমাকে বলতেছিল যে আমাদের পার্ট টাইম একজন ডেভেলপার দরকার, জাভাতে কাজ করার জন্য, তুই করবি নাকি? তো আমি তখন ভার্সিটি স্টুডেন্ট, বাট আমার ইচ্ছা ছিল যে যদি জব টাইপের কোনো অপরচুনিটি পাই অবভিয়াসলি আমি ইনভলভ হব। তো আমি রায়হানের সাথে গিয়ে ওখানে ইন্টারভিউ দেই। তো আমার জবটা হয়। তো তারা বললে যে সপ্তাহে 3 দিন কাজ করতে হবে জাভাতে কিছু ডেস্কটপ প্রজেক্টে। সো ডেস্কটপ জাভা নিয়ে আমি কাজ করা ফার্স্ট স্টার্ট করি। তো প্রজেক্টটা ছিল অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং প্রজেক্ট, ওটার নাম ছিল ট্রান্সক্রাইবার। তো যেটা ছিল আপনার কার্নেগি মেলন ইউনিভার্সিটি স্টুডেন্টদের তখনকার একটা থিসিস প্রজেক্ট ছিল, যে তারা যেটা করতো যে কোনো ইউজার যখন কথা বলে মাইক্রোফোনে, তখন সেটাকে ক্যাপচার করে নিয়ে সেটাকে টেক্সটে, মানে স্পিচ টু টেক্সট কনভার্টার, এই টাইপের একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছিল। তো ওই কোম্পানির আইডিয়াটা যেটা ছিল যে তারা একটা জাভা ডেস্কটপ সফটওয়্যার বানাবে, যেটা কিনা আপনি কথা বলবেন এবং সেই কথাগুলোকে ক্যাপচার করে টেক্সটে কনভার্ট করে কনসোলে বা কোন একটা আউটপুটে দেখাবে। জিনিসটা ইন্টারেস্টিং। তো এটা নিয়ে আমি কাজ করা শুরু করি। ট্রান্সক্রাইবার ছিল আমার ফার্স্ট অফিসিয়াল জাভা প্রজেক্ট বলা চলে। তো অ্যাট দ্যাট টাইম অ্যাকচুয়ালি ওই কোম্পানিতে কিছু অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের কাজও চলতেছিল, এবং ওই সময় যে আমার টিম লিড ছিল ওনার নামও ছিল ফয়সাল। তো ওনাকে আমি বললি যে ভাইয়া আমি অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডে কাজ করতে আগ্রহী, আর যেহেতু জাভা ইউজ করা হয় তো আমার মনে হয় আমি অ্যাডাপ্ট করতে পারবো। তো তখন একটা প্রজেক্টে কিছু প্রয়োজন হওয়াতে আমাকে তখন সেই অ্যান্ড্রয়েড প্রজেক্টে আর কি এনগেজ করা হয়। তো তখন থেকে দেখা যায় যে আমি ডেস্কটপ জাভা থেকে যে অ্যান্ড্রয়েডে মুভ করলাম, মুভ করার পরে আই ফিল লাইক আই এম ভেরি মাচ কমফোর্টেবল উইথ দিস প্ল্যাটফর্ম। তো তখন থেকে অ্যাকচুয়ালি আমি অ্যান্ড্রয়েডে কাজ করা স্টার্ট করি। আর আমার iOS এ কাজ করাটা স্টার্ট হয় আরো পরে, আমার অন্য একটা কোম্পানিতে গিয়ে। তো সেটার গল্প একটু পরে আসতেছি আর কি। তো সেখানে অবশ্য যেটা বলতেছিলাম যে আমার ডাটাবেস সফটওয়্যারসে যেই আমি ক্যারিয়ার স্টার্ট করলাম, তারপরে হচ্ছে আমি ওখানে 6 মাসের মতো কাজ করেছিলাম। দেন তখনকার সময়ে আপনারা সবাই তো অভ্র নাম শুনেছেন, অমিক্রন ল্যাব। তো অমিক্রন ল্যাবের যে মেইন দুইজন ডেভেলপার বা ফাউন্ডার মেহেদি ভাই আর রিফাত ভাই, তারা, রিফাত ভাই ছিলেন আমার ভার্সিটি সিনিয়র প্লাস কাইন্ড অফ আমার মেন্টরের মতো আর কি। তো রিফাত ভাই একদিন হঠাৎ করে বললো যে তাদের কোম্পানিতে অ্যান্ড্রয়েড ডেভেলপার দরকার, আমি তাদের সাথে কাজ করতে আগ্রহী কিনা। তো আমার জন্য এটা অ্যাকচুয়ালি একটা বড় পাওয়া ছিল, কারণ আমি সবসময় চাইতাম যে তাদের সাথে কাজ করে কিছু শিখবো। দেন আমি সুইচ করি এমপাওয়ারে, তাদের সাথে কাজ করা স্টার্ট করি, এবং টু বি অনেস্ট তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। মেইন যেটা শিখছি সেটা হচ্ছে কিভাবে শিখতে হয়, নিজে নিজে গুগল করে কিভাবে কোন একটা জিনিসের সলিউশন বের করতে হয়, বা একটা জিনিস নিজে নিজে কিভাবে লার্ন করা যায়, এই জিনিসটা আমি তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি শিখছি। দেন ওইখানে কিছুদিন কাজ করার পর এমপাওয়ারের প্রজেক্টটা ওভার হয়। দেন আমি আরেকটা কোম্পানিতে মুভ করি, যেটার নাম ছিল হচ্ছে অ্যাটমিক সিস্টেমস লিমিটেড। তো তারা মেইনলি জাপান বেসড কাজ করতো। এখানে একটা ইন্টারেস্টিং গল্প আছে। তো যেটা হয়েছিল, অ্যাটমিক্স হচ্ছে তখন একটা স্টার্টআপ যারা জাপান থেকে বেশ বড় অ্যামাউন্টের একটা ফান্ডিং নিয়েছিল। তো তারা কিছু প্রজেক্টের কমিটমেন্ট করে, কিন্তু কোনো কারণে সেই প্রজেক্টগুলো ফেল হয়েছে। তো জাপানিজ ইনভেস্টররা তাদের উপর ওই সময়ে খুব খ্যাপা ছিল। তো আমি জয়েন করার মাসখানেকের মধ্যে দেখা গেল যে জাপান থেকে তাদের ইনভেস্টররা আসছে কোম্পানি দেখতে। তো তারা দেখে টেখে তারা চলে যাওয়ার পরে আমাদের সিইও যে, উনি আমাদের সবাইকে ডাকলো তার রুমে। আমরা গেলাম। তো উনি বললেন যে আমাদের কোম্পানির অ্যাকচুয়ালি সিচুয়েশন খুব ভালো না, আমাদের রিসেন্ট কিছু প্রজেক্ট ফেল হয়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি কোম্পানিকে বরং জরিমানা দিতে হয়েছে প্রজেক্ট ওনারদের কাছে। তো আমরা লাস্ট একটা বড় প্রজেক্ট, আমাদের ইনভেস্টররা বলছে যে আমাদেরকে একটা লাস্ট চান্স দিবে, সেই প্রজেক্টটা যদি আপনারা কেউ সবাই মিলে কাজ করে সাকসেস করতে পারেন তাহলে অ্যাকচুয়ালি কোম্পানি টিকে থাকবে, আর নাহলে কোম্পানি বন্ধ করতে হবে আমাকে। আর যদি প্রজেক্টটা আমরা উঠাইতে পারি তাহলে হচ্ছে আপনাদেরকে যারা আর কি লিডে থাকবে তাদেরকে আমি জাপানে নিয়ে যাব। তো দেন বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা চ্যালেঞ্জের মতো ছিল,
তো অবশ্যই চ্যালেঞ্জিং, সবথেকে খুবই বড় চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং যেটা সিচুয়েশন। ছিল সেটা হচ্ছে যে আমাদের মনে হইতেছিল যে জাপানিজরা আমাদের সম্পর্কে একটা বাজে আইডিয়া নিয়ে যাচ্ছে, যে আমরা মেবি ক্যাপাবল না। সো ওইটা ছিল আরো একটা বড় চ্যালেঞ্জ। সো যেটা হয় যে আমরা একটা টিম অ্যাকচুয়ালি তখন দিনরাত কাজ করা শুরু করি ওই প্রজেক্টের পিছনে। তো তখনকার হিসেবে ওইটা আমাদের জন্য অনেক হাই স্কেল প্রজেক্ট ছিল, কারণ লাইক তখন আমার ওভারঅল ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স হয়তো মাত্র 1-1.5 বছর। তো তখনকার সময়ে মাত্র দেখা যায় যে ইনস্টাগ্রাম, ফোর স্কোয়ার এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলা খুব পপুলার এবং নতুন মার্কেটে আসছে। ওগুলোর মধ্যে হাইটেক ফিচার লাইক ইমেজ ফিল্টারিং, তারপরে হচ্ছে জিও লোকেশন ট্যাগিং, এটা কত সালের দিকের কথা? মনে হয় 2013-14 হবে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ 13 সম্ভবত, 13 অথবা 14, 13 পসিবলি। তো তখন এই সমস্ত ফিচার গুলা নিয়ে আমাদের মানে ওই সময়কার যে পপুলার ইমেজ শেয়ারিং বা লোকেশন শেয়ারিং অ্যাপ গুলা ছিল, সেগুলোর কয়েকটা ফিচার মিক্স করে আমাদেরকে জাপানিজ ল্যাঙ্গুয়েজে একটা অ্যাপ বানাইতে হবে, এরকম একটা বিষয় ছিল। তো টিমের সবাই মোটামুটি খুবই অমানসিক পরিশ্রম করে এখানে। আমি নিজে আমার পার্সোনাল কথা বলতে পারি যে আমি অ্যাকচুয়ালি মাসের মধ্যে 1 মাসে 20 দিন আমি অফিসে ছিলাম, আর মানে বাকি দিন আমি বাসায় গেছি, সারা রাত অফিসে থেকে কাজ করছি, দিনের বেলা অফিস টাইমে অফিস করছি, ফ্রেন্ডদের সাথে মানে কলিগ যারা ছিল তাদের সাথে আড্ডা মারছি। তো ওইটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল আর কি। যাই হোক, তো হ্যাঁ, প্রচুর somehow প্রচুর আমরা কাজ করছেন সেখানে। হ্যাঁ তখন অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে আহ, একটা এনার্জি কাজ ছিল আর কি তখন কাজ করার মতো। রাইট, রাইট। তো ওইখানে থেকে কাজ করে আমরা প্রজেক্টটা উঠাই। তো ওয়াও। এই ক্রেডিট অ্যাকচুয়ালি পুরা টিমের, কারণ পুরা টিমের সবাই অ্যাকচুয়ালি ভয়াবহ এখানে মানে লেভেলে স্যাক্রিফাইস করে সো প্রজেক্টটা উঠাই। আপনারা হচ্ছে কোম্পানিকে যাই হোক, কোম্পানিকে বাঁচিয়ে দিয়েছেন প্রজেক্টটা যাত্রায়। সার্ভাইভ করে যায় এবং অ্যাজ প্রমিসড আমাদের সিইও আমাদেরকে জাপানে নিয়ে যায়। তো আমি হ্যাঁ, তখন খুবই 3 মাস ইন্সপিরেশনাল, খুবই ইন্সপিরেশনাল ভাই। তো তখন ওই জাপানে ওই কোম্পানির যে কাউন্টার পার্ট ছিল সেখানে তাদের কিছু জাপানিজ প্রজেক্টে আমি কাজ করি, প্রায় 3 মাসের মতো সেখানে ছিলাম। দেন জাপান থেকে ব্যাক করি, ব্যাক করার পরে আবার সেই কোম্পানিতে কিছুদিন কাজ করি। দেন বাংলাদেশের জাপানিজদের সাথে কাজ করে সবচেয়ে বড় যে কোম্পানি সেটা হচ্ছে বিজেআইটি। তো জি। তারপরে আমি আর কি বিজেআইটি তে জয়েন করি তার কিছুদিন, বছরখানেক পরে প্রবাবলি। তো বিজেআইটি তে কাজ করার সময় আমার বেশ ভালো কিছু কানেকশন হয়, ফ্রেন্ডস হয়। তো ওই টাইমটা আমার বেশ ভালোই গেছে। তো তখন থেকে একটা চিন্তা হচ্ছিল যে প্রবাবলি কোন একটা টাইমে আমি একটা নিজের স্টার্ট আপ করবো। তো তখন ড্রিম অফিস বলতে যা বোঝায় যে হ্যাঁ কাজ করব, খেলবো, ফান করবো, ওয়ার্ক এন্ড ফান বোথ। তো ওইরকম একটা কনসেপ্ট অ্যাকচুয়ালি মাথায় কাজ করতো। তো ওইটা নিয়ে একটা ড্রিম ছিল। তো তখন থেকে আমি আহ, মানে জবের পাশাপাশি যেটা চিন্তা করতে থাকি যে হ্যাঁ নিজে একটা স্টার্ট আপ খুলবো। দেন আমার একজন রিলেটিভ আছে আপনাদের কমিউনিটিতে অনেক পরিচিত নাম, সিদ্দিক আবু বক্কর। তো আচ্ছা। আমরা দুইজন মিলে দেখা যায় যে একটা টেক স্টার্ট আপ দেই, অডাসিটি আইটি সলিউশনস নামে। Audacity। হ্যাঁ। তো দেন আমি বিজেআইটি জবটা কুইট করি, ওইখান থেকে অডাসিটিতে কাজ করা স্টার্ট করি আর কি আমরা একসাথে। তো অডাসিটিতে বেশ ভালো একটা টাইম যাচ্ছিল, এখানে বলার মতো বেশ অনেক কিছুই ঘটছে। যেখানে একটা জিনিস হচ্ছে যে অডাসিটির একটা প্রোডাক্ট আছে হাওয়াই ওয়ার্ক, যেটা মেইনলি ইন্সপায়ার্ড হচ্ছে আপনার লাইফ হ্যাকারের একটা সেকশন আছে দেখবেন হাওয়াই ওয়ার্ক, যেখানে প্রোডাক্টিভিটি নিয়ে আলোচনা করা হয় যে ডেভেলপাররা নর্মালি কি কি টুলস ইউজ করে প্রোডাক্টিভিটি বুস্ট করার জন্য, কি ধরনের বই পড়ে, বা কি কি লাইফ হ্যাক বা টিপস ইউজ করে যাতে তার কাজগুলো আরো ফাস্টার হতে পারে। তো আমরা চিন্তা করি যে এই জিনিসের যদি একটা বাংলা ভার্সন করা যায় তাহলে কেমন হয়, যেখানে বাংলাদেশের কমিউনিটিতে যারা নামকরা ডেভেলপার আছেন, ডিজাইনার আছেন, তারা তাদের ওয়ার্ক ফ্লোটা শেয়ার করবে, তাদের টিপস গুলো শেয়ার করবে। তো ওই কনসেপ্ট থেকে অ্যাকচুয়ালি আমরা হাওয়াই ওয়ার্কটা স্টার্ট করি এন্ড ইট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি সাকসেসফুল এন্ড পপুলার ইন দ্য কমিউনিটি। দেন হাওয়াই ওয়ার্কস এর হচ্ছে পোস্ট গুলা হচ্ছে তখন বেশ ওই সময় অনেক মোটামুটি ইন্ডাস্ট্রির অনেক বিখ্যাত মানুষজনদের কভার করা হয়েছে। ইন্টারভিউ কভার করা হয়েছিল আর কি তাদেরকে। তো হ্যাঁ, আমি অনেকগুলাই হচ্ছে দেখেছি মনে হয়। তো তারপরে অডাসিটি থেকে আমরা জিপি অ্যাক্সেলারেটরে অ্যাটেন্ড করি। তো ওইটাও একটা নাইস এক্সপিরিয়েন্স ছিল। তো সোফার অডাসিটির সাথে আমার টাইমটা আর কি বেশ ভালো একটা টাইম যাচ্ছিল, খুবই ডাইনামিক। লাইক ওইখানে অ্যাকচুয়ালি আমার দুই টাইপের কাজই করতে হতো, লাইক আর্কিটেকচারাল টিম বিল্ডিং অ্যান্ড কোডিং, ওটার থেকে শুরু করে ডিরেক্ট ক্লায়েন্ট কমিউনিকেশন,
প্লাস হচ্ছে যে বিজনেস এস্টিমেশন সবকিছুই করা লাগতো আর কি। তো এবং ওইখান হচ্ছে থেকে মেবি হচ্ছে ইঞ্জিনিয়ারিং টিম কে হচ্ছে ম্যানেজ করতে হতো। হ্যাঁ, কারণ আমি কো-ফাউন্ডার প্লাস সিটিও ছিলাম, সো আমার মেইন রেসপন্সিবিলিটি ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং টিম ম্যানেজ করা, প্লাস হচ্ছে যে ডিরেক্টলি ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করে তারা অ্যাকচুয়ালি কি চাচ্ছে জি। সেটাকে, সেই আইডিয়াটাকে একটা টেক প্রোডাক্টে কনভার্ট করা, এটাই ছিল আমার মেইন কাজ আর কি। আচ্ছা। তো যাই হোক, সামহাও একটা সময় পরে আমি পার্সোনাল কিছু ডিসিশনের কারণে অডাসিটি থেকে বের হয়ে আসি। তো দেন আমি রিমোটলি কাজ করা স্টার্ট করি। তো বিজিআইটিতে থাকতে আমার একজন ক্লায়েন্টের সাথে পরিচয় হয়, যিনি হচ্ছেন বাংলাদেশি কিন্তু জাপানিজ। তো উনি আমাদেরকে কিছু প্রজেক্ট দেয়। তো লাস্ট এপিসোডে যার সাথে কথা হলো সৌরভ, ও অ্যাকচুয়ালি সৌরভ। আমার অডাসিটির টিমমেট। সো ওর সাথে একসাথে আমাদের অনেক কাজ করা হয়েছে, প্রজেক্ট করা হয়েছে অডাসিটিতে থাকতে। তো যেটা হয় যে আমার ওই ক্লায়েন্ট উনি যেটা করে যে তারা ভিয়েতনামের একটা ডেভেলপমেন্ট টিমের কাছে তাদের কিছু সফটওয়্যার প্রজেক্ট আউটসোর্স করতো, কিন্তু তারা ওইটাতে স্যাটিসফাইড ছিল না, তারা একটা বেটার অপশন খুঁজতেছিল যারা আরো বেটার সাপোর্ট দিতে পারবে। এখন যেহেতু অডাসিটি বিজিআইটিতে থাকতে তার সাথে আমার আগে কাজ করা হয়েছে এবং উনি জানে অ্যাকচুয়ালি আমার কাজের স্টাইল, তো আমি খুব কমফোর্টেবল ছিলাম ওনার সাথে কাজ করতে, উনিও কমফোর্টেবল ছিল। তো উনি আমাদেরকে বলে যে তুমি তো নিউ স্টার্টআপ স্টার্ট করছো, তাহলে তোমার সাথে আমরা একটা ট্রাই করে দেখি। তো যেটা করবো যে তোমরা আমাকে একটা ইঞ্জিনিয়ারিং টিম দিবা ফুল টাইম, আমাদের প্রজেক্টের কিছু কাজ আমরা তোমাদেরকে আউটসোর্স করবো। তো সেখান থেকে তাদের সাথে বেশ বড় বড় কিছু প্রজেক্টে কাজ করা হয়, মেইনলি জাপানিজ মুভি স্ট্রিমিং, অ্যানিম আর ম্যাঙ্গা স্ট্রিমিং, এই টাইপের প্রজেক্ট, যেগুলা হচ্ছে সফট ব্যাংক বা ওই টাইপের কোম্পানিগুলো অ্যাকচুয়ালি এটার সাথে ডিরেক্টলি ইনভলভ ছিল। সেই কোম্পানিটার নাম ছিল ইউনেক্সট। তো ইউনেক্সটের সাথে আমি অডাসিটিতে থাকতেই কাজ স্টার্ট করি অ্যাজ এ টিম। তো আমি যখন অডাসিটি কুইট করি অ্যাকচুয়ালি, তখন আমার যে ক্লায়েন্ট না বলে ওনাকে অ্যাকচুয়ালি আমার কাইন্ড অফ মেন্টর বলা ভালো আর কি, কারণ উনি নিজেও ইঞ্জিনিয়ারিং ম্যানেজার প্লাস ডেভেলপার। তো তার কাছ থেকে অ্যাকচুয়ালি আমি অনেক কিছু শিখেছি টু বি অনেস্ট। তো উনি আমাকে বলে যে ঠিক আছে, তুমি বের হয়ে গেছো, সমস্যা নাই, তুমি আমাদের সাথে রিমোটলি কাজ করতে থাকো। তো যেটা হয় আমি তাদের সাথে স্টিল রিমোটলি কাজ করতে থাকি বাসায় বসে এটা প্রায়। আপনার জন্য আসলে বোঝা যাচ্ছে যে আপনার জন্য লার্নিং এর খুব বড় একটা সুযোগ ছিল এটা। হ্যাঁ, এটা আমার জন্য একটা বড় লার্নিং কার্ভ নিয়ে আসে, কারণ মানে জাপানিজদের অ্যাকচুয়ালি কাজ করার স্টাইলটা একটু ডিফারেন্ট, তারা কোয়ালিটির ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করতে রাজি না। দেখা গেছে যে কোড করে কমিট করছি, একটা শুধু ব্ল্যাঙ্ক স্পেস লাইন চলে গেছে, ওইটার জন্য আমার কমিট ফেলে দিয়ে বলছে তুমি আবার কমিট করো, কোড রিভিউ করতে গেছো, এরকম সিচুয়েশন হয়েছে। আরো অনেক মানে সিচুয়েশন আছে যেগুলা আর কি বলতে গেলে অনেক গল্প বলতে হবে, সো লেটস নট গো না, উই দ্যাট। হ্যাভ টাইম, আমাদের হাতে সময় আছে বলেন। যাই হোক, আহ, এটা আমার জন্য একটা অনেক বড় লার্নিং কার্ভ ছিল, লাইক ওইখানে স্ট্রিমিং টেকনোলজি প্লাস ইউআই ইউএক্স নিয়ে প্রচুর কাজ করা হয়েছে তাদের সাথে, আর তাদের কালচারটাও শেখা হয়েছে। তো যেটা হয় যে দেন আমি তাদের সাথে রিমোটলি কাজ করা স্টার্ট করি বাসা থেকে, প্রায় 1.5 বছরের মতো তাদের সাথে ওইভাবে কন্টিনিউ করি। দেন একটা সময় হয় যে আমাদের দেশে একটা পপুলার বাইং এন্ড সেলিং প্ল্যাটফর্ম ছিল আগে, এখানেই.কম। জি। তো এখানেই.কমে হচ্ছে আমার একজন এক্স টিম মেম্বার তুষার, ও জয়েন করে কিছুদিন আগে। তো ও আমাকে হঠাৎ করে জানায় যে আমাদের এখানে একজন সিনিয়র পজিশনে অ্যান্ড্রয়েড প্লাস আইওএস পারে এমন একজনকে খুঁজতেছে। তা আমার মনে হয় যে আপনি ভালো ক্যান্ডিডেট হইতে পারেন, প্লাস আমাদের এখানে ওয়ার্ক কালচার খুব ভালো, আপনি কনসিডার করে দেখেন, যে ইন্টারভিউ দিয়ে দেখেন আপনার ভালো লাগে কিনা। তো তখন জাপানের প্রজেক্টটা করতে থাকি আমি, কিন্তু আমার যেটা হয় যে একটা সময়ে বাসায় বসে কাজ করতে করতে কিছুটা বোরিংনেস চলে আসে, যেটা বললাম আপনাকে যে জাপানিজদের সাথে কাজ করাটা একটু টাফ, কারণ তারা কোয়ালিটির ব্যাপারে খুব খুঁতখুঁতে। তো একটা সময় আমি কিছুটা বোর্ড হয়ে যাই আর কি। তো আমি চিন্তা করি যে ঠিক আছে, ওয়াই ডোন্ট আই এক্সপ্লোর। কাজকে হচ্ছে সম্ভবত সবচাইতে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আর কি। তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স হলো তাদের একটু। ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা অ্যাকচুয়ালি খুব ভালো না, যে যতক্ষণ পর্যন্ত কাজের লেভেলটা নিয়ে স্যাটিসফাইড না হবে, দে উইল কিপ বাগিং ইউ। আচ্ছা আচ্ছা। তো তারপর কি হলো? যেটা হয় যে তখন আমি চিন্তা করি যে ঠিক আছে, আমি এক্সপ্লোর করে দেখি, এখানে ইন্টারভিউ দিয়ে দেখি কেমন লাগে। তো এখানে অফিসে যাওয়ার পর আমি অ্যাকচুয়ালি মোটামুটি মুগ্ধ হয়ে যাই, তাদের অফিস সেটআপটা খুবই সুন্দর ছিল। তো অফিসের ভিতরে বাইরের এনভায়রনমেন্ট খুবই ভালো, প্লাস অফিস কালচারও আমার কাছে খুব ভালো লাগে। তো আমি ইন্টারভিউ দেই, ইন্টারভিউ দেওয়ার পরে আমি সিলেক্টেড হই।
তো আমি এখানে .com-এ জয়েন করি। জয়েন করার পরে যেটা বুঝতে পারলাম যে তাদের প্রবাবলি হচ্ছে যে তারা অনেক দিন ধরে মার্কেটে রান করতেছে, কিন্তু তাদের যেই গ্রোথ সেটা ইনভেস্টরদের জন্য আশানুরূপ হয় নাই। তো কোম্পানি প্রবাবলি কিছু ইনভেস্টমেন্ট রিলেটেড ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। সো অ্যাজ এ লাস্ট রিসোর্ট তারা চাচ্ছিল যে কিছু স্পেসিফিক কিছু ডাইনামিক ফিচার এনে আপনার ইনভেস্টরদেরকে একটু ইমপ্রেস করার। তো যাই হোক, দ্যাট অ্যাকচুয়ালি ডিডন্ট ওয়ার্ক আউট। তো যেটা হয়, আমি জয়েন করার 4 মাসের মাথায় তারা জানায় যে আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশে অপারেশন সাসপেন্ড করে দিব, তো কোম্পানি আর থাকছে না, তো আপনারা জব দেখেন। তো আমি মাত্র আমার রিমোট জব, যেটা আমার জন্য অ্যাকচুয়ালি খুবই কনভিনিয়েন্ট ছিল, সেটা কুইট করে আমি এখানে জয়েন করছি। তো আমি কিছুটা বিপদে পড়ে যাই বলা চলে। সেটাই স্বাভাবিক আর কি। হ্যাঁ, ওই সময়কার অবস্থা যেটা হয় ওই সময় তারা আমাদের ইঞ্জিনিয়ারিং টিমের লোকজনকে জানায় যে আপনাদের কিছু সিভি আমরা বাইরে আমাদের যেসব ফ্রেন্ড বা অন্য যেসব অ্যাফিলিয়েটেড কোম্পানি আছে তাদের কাছে ফরওয়ার্ড করছি, তারা আপনাদের ইন্টারভিউ নিতে পারে, রেডি থাকেন। তো ওই থ্রুতে সিঙ্গাপুরের একটা কোম্পানি যাদের অ্যাকচুয়ালি এরকম সিমিলার বিজনেস ছিল, কোম্পানিটার নাম হচ্ছে আইএমসোল। তারাও একটা বাইং এন্ড সেলিং প্ল্যাটফর্ম জাস্ট লাইক এখানে .com। তো তারা আমার সিভিটা পায়, দেন তারা আমার অনলাইনে ইন্টারভিউ নেয়, স্কাইপ ইন্টারভিউ প্লাস টেকনিক্যাল ইন্টারভিউ, তো টিমের লোকজনের সাথে, দেন তাদের ইঞ্জিনিয়ারিং ম্যানেজারদের সাথে। তো বেশ কয়েকটা সেশন ইন্টারভিউ হয়, মোটামুটি 6-7টা সেশনে, এবং প্রায় 3 মাস লাগে টানা আর কি এরকম ইন্টারভিউ হয়। দেন তারা আমাকে জানায় যে হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি তোমাকে সিলেক্ট করছি, এখন তুমি সিঙ্গাপুরে আসতে ইন্টারেস্টেড কিনা। তো আমি অ্যাকচুয়ালি দেশের বাইরে যাওয়ার ব্যাপারে একটু কনফিউজ ছিলাম শুরুতে, কিন্তু এই ব্যাপারে অ্যাকচুয়ালি আমার ওয়াইফ বা আমার ফ্যামিলি আমাকে অনেক মোটিভেট করছে যে হ্যাঁ তুমি যাও, যেহেতু তুমি একটা ভালো অপরচুনিটি পাইছো, তুমি কেন যাবা না, তুমি ট্রাই করে দেখো। তো আমার আমার মনে আছে, আমি যখন আইএমসোল্ড এর ইন্টারভিউটা কনফার্ম হয়, তো আমাদের ডিরেক্টর যখন আমাকে বলে যে হ্যাঁ তুমি আসবা কিনা, তখন আমি বললাম যে অ্যাকচুয়ালি আমার তো এই মুহূর্তে দেশের বাইরে আসার খুব একটা প্ল্যান নাই, আমি কি তোমাদের জবটা রিমোটলি করতে পারি কিনা। তো সে হাসলো কিছুক্ষণ, তারপর আমাকে বললো যে তুমি আগে সিঙ্গাপুরে আসো, তোমার যদি ভালো না লাগে তাইলে তুমি আবার চলে যাও, তখন আমরা রিমোট অপশনের কথা চিন্তা করবো। আপাতত আমরা চাইতেছি এখানকার টিমটা বড় করতে, তো তুমি আগে আসো, দেখো তোমার ভালো লাগে না। দেন অ্যাকচুয়ালি তারা আমাকে ব্যবস্থা করে সিঙ্গাপুরে আসার। দেন আমি আসার পরে দেখলাম যে হ্যাঁ, এখানকার ওয়ার্ক কালচার, পরিবেশ, সিটি সবকিছুই খুব ভালো। তো আস্তে আস্তে আমার এখানে ভালো লাগতে থাকে। আপনাকে হচ্ছে বুঝে শুনে ডাকছে যে আসলে ভালো লাগবে। মানে উনি নিজে অ্যাকচুয়ালি নট সিঙ্গাপুরিয়ান, হি ইজ ফ্রম হংকং। তো উনিও সেম হয়তো পারপাসে সিঙ্গাপুরে আসে যে টু ডু সামথিং। দেন আসার পরে তার কাছে ভালো লেগে দেন, হি থট দ্যাট আই উড অলসো লাইক ইট, এন্ড হুইচ হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। দেন আনফরচুনেটলি আইএমসোল্ডের টাইমটা আমার সাথে খুব ভালো ছিল, এখানকার টিম খুবই ফ্রেন্ডলি। আমরা দেখা যেত যে অফিসের পর ব্যাডমিন্টন খেলতে যেতাম, সপ্তাহে অনেক সময় 3 দিন 4 দিন কাজ করতাম, বাকি দিন জাস্ট প্ল্যানিং করতাম, গল্প গুজব করে কাটাইতাম। তো বেশ ভালো যাচ্ছে। বাট প্রবলেম যেটা হয় যে এখানের মতো সেম প্রবলেম আইএমসোল্ডেও হয়, কারণ তারা দোনোটাই হচ্ছে টেলিনর প্লাস আরো কিছু কোম্পানির শেয়ারের ভেঞ্চার ছিল আর কি, জয়েন্ট ভেঞ্চার। তো সামহাও তাদের ইনভেস্টর প্লাস ডিরেক্টর লেভেলে কিছু প্রবলেম হচ্ছিল, এই কারণে দে প্ল্যান টু গো অ্যাপার্ট। তো তখন সেম সিচুয়েশন আমাকে আইএমসোল্ডে ফেস করতে হয়। একদিন সবাইকে ডেকে জানালো যে অ্যাকচুয়ালি সিঙ্গাপুরের যে ডেভেলপমেন্ট টিম বা যে টিমটা সিঙ্গাপুরে অপারেশনাল, তাদের কস্টটা আমরা নিতে পারতেছি না এখন, তো আমরা এখানকার টিমটা সাসপেন্ড করে দিব। এখন অপশন হচ্ছে যে আমাদের মালয়েশিয়ায় একটা টিম আছে এবং মালয়েশিয়ার মার্কেটটা আরো বড়, তো তোমরা যারা ডেভেলপার আছো তারা গিয়ে মালয়েশিয়াতে সুইচ করতে পারো, মালয়েশিয়ায় গিয়ে জয়েন করতে পারো। আর না হলে তোমরা যদি সিঙ্গাপুরে থাকতে চাও তাহলে তোমরা অন্য জব খোঁজা শুরু করো। তো 1 মাস হাতে টাইম দেয় আর কি। তো তখন আমি মাত্র সিঙ্গাপুরে এসে সেটেলড হয়েছি, বাসা ভাড়া করছি, ব্যাংক অ্যাকাউন্ট খুলছি। তো এই জিনিসগুলো এখানে করা অ্যাকচুয়ালি অনেক হ্যাসল। আমি মাত্র জিনিসগুলা করা শেষ করছি, এই মুহূর্তে দেখা গেল যে এখন আমার জব নেই। খুবই মানে আনফরচুনেট, মানে খুবই আনফরচুনেট, এবং মানে ব্যাক টু ব্যাক 2 বার একই বছরে। তো আমি বুঝতেছিলাম না যে অ্যাকচুয়ালি এখন আমি কি করব, আমি কি ব্যাক করব নাকি আমি সিঙ্গাপুরে থেকে অন্য জবের জন্য ট্রাই করব। যাই হোক,
পরে ভাবলাম যে অ্যাটলিস্ট ট্রাই তো করি। হুম, তো বিভিন্ন জায়গায় জব অ্যাপ্লাই করা শুরু করলাম, লিঙ্কডইনে, স্ট্যাক ওভারফ্লোতে, নট অনলি সিঙ্গাপুর, সিঙ্গাপুরের বাইরেও কিছু জায়গায় জব অ্যাপ্লাই করা শুরু করলাম। তো দেখা গেছে যে 2 সপ্তাহ পার হয়ে গেছে, কেউ ইন্টারভিউর জন্য ডাকেইনি। তো আমি মোটামুটি হতাশ যে আমার তো আর মাত্র 2-3 সপ্তাহের মতো টাইম আছে, আমার তো ভিসা শেষ হয়ে যাবে, চলে যেতে হবে। তো আমি মোটামুটি বাড়িঘর সবকিছু প্যাক করা শুরু করলাম আর কি, যে চলে যেতে হলে তো আমার জিনিসপত্র প্যাকেট করে আবার লাগে বানাইতে হবে। তো এই সময় কিছু জায়গা থেকে আমার ইন্টারভিউ কল আসা শুরু হইলো, যার মধ্যে অ্যাকচুয়ালি বেশ ভালো কিছু কোম্পানিও ছিল, লাইক গ্র্যাব, রেডমার্ট। তো থাইল্যান্ডের কিছু কোম্পানি ছিল। তো ওই কোম্পানিগুলোতে আমি ইন্টারভিউ দেওয়া স্টার্ট করি। দেন ফাইনালি হচ্ছে আমার রেডমার্টে হয়, প্লাস হচ্ছে আরো কয়েকটা জায়গায় জব কনফার্ম হয়। ইভেন থাইল্যান্ডের একটা কোম্পানির সাথে, কোম্পানিটার নাম ভুলে গেছি, তাদের সাথে ইন্টারভিউ প্রসেসটা আমি খুব এনজয় করছিলাম এবং তারাও খুবই ইন্টারেস্টেড ছিল আমাকে নিতে। কিন্তু আমি তাদেরকে জানাইছিলাম যে আমি যদি সিঙ্গাপুরে জব পেয়ে যাই তাহলে আমি থাইল্যান্ডে যাব না, কারণ আমার জন্য মুভ করাটাই হচ্ছে ঝামেলা। এখন আমি মুভ করলে তো মালয়েশিয়াও মুভ করতে পারতাম, কিন্তু আমি move করতে চাচ্ছিলাম না। হয় আমি বিডিতে ব্যাক করবো অথবা আমি এখানে থাকবো, এরকম একটা সিচুয়েশন ছিল আর কি তখন। আচ্ছা। তো যাই তো হোক, ইন্টারভিউ গুলা দিতে দিতে লাস্ট মুহূর্তে আমি এখন কারেন্টলি যে জায়গায় কর্মরত আছি, ইন্টিগ্রেটেড হেলথ ইনফরমেশন সিস্টেম, ওদের জবটা আমার কনফার্ম হয়। তো যখন কনফার্ম হয়, বাই দিস টাইম আমার অ্যাকচুয়ালি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, মানে আমার কয়েকদিনের মধ্যেই চলে যেতে হবে। তো আমি যেটা করি যে আমার বাড়ি ঘর সবকিছু প্যাকেট করে, দেন হচ্ছে আমার এক ফ্রেন্ড ছিল এখানে যে বাংলাদেশি, তো তাকে আমি আমার বাসা চাবি আর জিনিসপত্রগুলো বুঝাই দিলাম, বললাম যে আমি চলে যাচ্ছি কারণ আমার ভিসা শেষ। এখন আমার কোম্পানি আমার নতুন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে, যদি ভিসা হয় তাহলে আমি আবার আসবো, যদি ভিসা না হয় তাহলে আমার জিনিসপত্র যা আছে সব পাঠাই দিবি। তো এই ছিল সিচুয়েশন। তো এই সিচুয়েশনে রেখে আমি বাংলাদেশে চলে আসি। তো সেখানে হচ্ছে টাই ব্রেকারে গোল হয়ে যায় আর কি। টাইব্রেকারে বলতে জেতার মতো একটা সিচুয়েশন আর কি। যাই হোক, ওয়াও, তো মানে আমি বাংলাদেশে আসার পরে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং হইতে থাকে। তো 1 মাস পরে মোটামুটি আমি কোম্পানি কনফার্ম করে যে হ্যাঁ তোমার ভিসা অ্যাপ্রুভড হয়েছে, তুমি এখন আসতে পারো। দেন আমি অ্যাকচুয়ালি আবার সিঙ্গাপুরে ব্যাক করি। তো যেটা হয়েছিল যে সিঙ্গাপুরে আমার ব্যাংকে যা টাকা পয়সা ছিল ওগুলা আমি উঠানোর টাইম পাইনি। সো আমি আমার ক্রেডিট কার্ডটা আমার পরিচিত, মানে আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ডকে দিয়ে গেছিলাম যে আমি যদি ইন কেস ব্যাক করতে না পারি তুই টাকাগুলো উঠায় আমারে পাঠাই দিস বিডিতে সম্ভব। তো এই একটাই হচ্ছে সিচুয়েশন। তো যাই হোক, ওই সিচুয়েশন পরে পড়তে হয় নাই, আমি আবার ব্যাক করছি এবং এখন আমার কারেন্ট কোম্পানিতে আছি। তো এই হচ্ছে স্টোরি। এখানে এখানে হচ্ছে আপনার কতদিন হচ্ছে প্রায় এই এখনকার আই গেস আমার ক্যারিয়ারের লংগেস্ট টাইম আমি এখন পর্যন্ত একটা সিঙ্গেল কোম্পানিতে এখানে আছি, যেটা হচ্ছে প্রায় 2.5 বছরের মতো। সো মোটামুটি চমৎকার স্টোরি শুনলাম আসলে। আহ, অনেকগুলি জায়গায় অনেক স্টেপে অনেক রকম আনসার্টেনিটি এর ভিতর দিয়ে, সো উইচ ইজ মানে খুবই ইন্টারেস্টিং আর কি স্টোরিটা। সো আমরা হচ্ছে পরের প্রসঙ্গে চলে যাই আর কি। সো ফয়সাল ভাই, আপনি হচ্ছে যেহেতু প্রায় গত 10 বছর আপনি মোবাইল প্ল্যাটফর্মে যথেষ্ট কাজ করেছেন আর কি, মানে আপনি বলতে গেলে হচ্ছে বাংলাদেশের ভিতরে যদি আমি চিন্তা করি একেবারে শুরুর দিকের ডেভেলপারদের একজন মোবাইল প্ল্যাটফর্মে অন্তত। তো আমার স্টার্টিং হয়েছিল সৌরভকেও হচ্ছে সৌরভকেও আমি একই প্রশ্ন করেছিলাম গত সপ্তাহে। তো সেটা আমি আপনাকেও করব যে আম, কিভাবে আপনি হচ্ছে এই শুরুর দিক থেকে আপনি এই যে প্ল্যাটফর্ম গুলির আস্তে আস্তে এই যে গ্রোথটা হলো কিংবা হচ্ছে চেঞ্জ গুলা হলো, অর্থাৎ আগের অবস্থা থেকে এখন যে ট্রানজিশনটা হয়েছে, এখনকার যে অবস্থা আর কি অ্যান্ড্রয়েড আইওএস দুই প্ল্যাটফর্মে, এই জিনিসটাকে আপনি তো দেখেছেন এই জিনিসটা, সো আপনি মানে আপনার অবজারভেশনটা আসলে কেমন ছিল এই লাস্ট 10 ইয়ার্সে? অ্যাকচুয়ালি লাস্ট 10 ইয়ার্স না, আমি বলবো লাস্ট 3-4 ইয়ার্স এর মধ্যে অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস ডেভেলপমেন্টে একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ হয়েছে। লাইক শুরুর দিকে আমরা তো যেসব আইডি ইউজ করতাম, লাইক অ্যান্ড্রয়েডের জন্য আমাদের কিছু এক্সট্রা প্লাগইনস ইউজ করা লাগতো, অ্যান্ড্রয়েড স্টুডিও প্লাগইন, যেটা এক্লিপস অথবা নেটবিনস ইউজ করে আমরা তখন কাজ করতাম। পরবর্তীতে অ্যান্ড্রয়েড তাদের এডিবি প্লাগইন যেটা ইনস্টল করা নিয়ে সবার হচ্ছে একটা একটা সবার না একটা ঝামেলা story হইতো, আছে। স্পেশালি ম্যাক বা লিনাক্সে আরো বেশি। জি, হ্যাঁ, দেন লিনাক্সে হচ্ছে সম্ভবত সমস্যাটা ছিল যে ডিভাইস পাইতো না, হ্যাঁ, ডিভাইস তাই না? পাইতো না। ডিভাইস পেতো না, ডিভাইস হচ্ছে পাওয়ার, ডিভাইস ডিটেকশনের জন্য হচ্ছে আরো অনেক ঝামেলা টামেলা করতে হতো, I guess।
তো যাই হোক, তখনকার ডেভেলপমেন্টটা ছিল আসলে অনেক কাঠখড় পোড়াই করতে হতো, প্লাস হচ্ছে অনেক এক্সট্রা রকম প্লাগইন জিনিসপত্র নামায়। আমার মনে আছে যে আমি একটা টুল ইউজ করতাম, ওটার নাম ছিল মোটোডেভ, যেটা ছিল যে মোটরোলার কোম্পানির, তখন তারা মোবাইল বের করতো কিন্তু তাদের একটা ডেভেলপার পোর্টাল ছিল। তো সেই জিনিসের মধ্যে তারা এক্লিপস এর মধ্যে বিল্ট ইন ভাবে অ্যান্ড্রয়েড, মানে অ্যান্ড্রয়েড এডিটি প্লাগইন যেটা, সেটা দিয়ে দিত। তো আরো কিছু এডিশনাল ডিবাগিং ফিচার্স প্লাস টুলস তারা অ্যাড করে রাখছিল, যেটা হচ্ছে নর্মাল এক্লিপস এর মধ্যে আপনি যদি এডিটি ইনস্টল করেন তার থেকে কিছু এক্সট্রা ফিচার্স দিত ডিবাগিং এর জন্য প্লাস জি। ডিভাইস সাপোর্টের জন্য। তা আমি সেই টুলটা ইউজ করতাম, মোটোডেভ। তো ওইখান থেকে অ্যাকচুয়ালি পরবর্তীতে দেখা গেল যে ইভলভ করতে করতে তখন তারা নতুন অ্যান্ড্রয়েডের জন্য ডেডিকেটেড আইডি আনলো, অ্যান্ড্রয়েড স্টুডিও। কিন্তু যেটা বলতেছিলাম যে মেইন ড্রাস্টিক্যাল চেঞ্জটা হয়েছে অ্যাকচুয়ালি লাস্ট 2-3 বছরে। তো অনেক নতুন নতুন জিনিসপত্র আসছে এখন, যেগুলো আমাদের লার্ন করার জন্য মানে ক্রমাগত অ্যাডাপ্ট করে যেতে হচ্ছে, এবং সবকিছু অ্যাকচুয়ালি দেখা গেছে যে ট্রাই করতেছি আপ টু ডেট থাকা, কিন্তু একটা জিনিস শিখতে শিখতে আরো নতুন জিনিস চলে আসতেছে। ফর এক্সাম্পল, আগে আমাদের অনেক রকম কাস্টম কন্ট্রোলস লিখতে হইতো, অ্যানিমেশনের জন্য অনেক কিছু লিখতে হইতো, এখন অ্যান্ড্রয়েডে ম্যাটেরিয়াল ইউআই লাইব্রেরি এসে সবকিছু ইজি করে দিছে। তো এখনকার ডেভেলপমেন্টটা অ্যাকচুয়ালি অনেক ডাইনামিক্যালি মুভ করতেছে। লাইক আমরা সবাই আগে ইউজ করতাম ফাইন্ড ভিউ বাই আইডি, ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে সবগুলা ভিউকে কল করে করে এটা লেখাটা একটা পেইন, যেটার জন্য বাটার নাইফ নামে একটা টুলই বানানো হয়েছিল যাতে এই জিনিস না লিখতে হয়, বা লিখলেও একটু কম লিখে আর কি কাজ করা যায়। তো এখনকার সময় এগুলা লেখার কোনো ঝামেলা নেই, আপনার কোটলিন এক্সটেনশন গুলা এসে এগুলা থেকে আপনাকে মুক্তি দিয়ে দিছে। প্লাস হচ্ছে অ্যান্ড্রয়েডের যে ড্রাস্টিক্যাল জিনিসগুলো তারা চেঞ্জ করছে, সেটা হচ্ছে আর্কিটেকচারাল কম্পোনেন্ট প্লাস হচ্ছে ভিউ বাইন্ডিং, এই জিনিসগুলা। আর এখন যেটা হচ্ছে এটা যে আসার পরেই মানে হচ্ছে রাতারাতি একটা বড় ধরনের পরিবর্তন আসছে অ্যাকচুয়ালি হ্যাঁ, ডেভেলপমেন্ট। কারণ মানে নট অনলি ভিউজ যেটা আপনারা দেখেন, একটা সফটওয়্যার আর্কিটেকচারকে কিভাবে আরো বেটার করা যায়, লাইফ সাইকেলকে কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে কোড লিখলে অ্যাকচুয়ালি একটা ডেভেলপারের প্রজেক্ট অর্গানাইজ করতে সুবিধা হবে এবং ইউজ কেসগুলো হ্যান্ডেল করতে সুবিধা হবে, এটার জন্য তারা ডেডিকেটেড লাইক এমভিভিএম টাইপের মডেল যাতে আপনি ইউজ করতে পারেন, সেটার জন্য ভিউ মডেলস, এই সমস্ত জিনিসগুলো তারা আর্কিটেকচার কম্পোনেন্টে নিয়ে আসছে। সো দেখা গেছে যে এখন প্ল্যাটফর্মটা ইভলভ করতেছে নট অনলি ইন টার্মস অফ ইউআই, রাদার ইন টার্মস অফ আর্কিটেকচারাল অর প্ল্যানিং সাইড অলসো। প্লাস হচ্ছে যে এখনকার সময় ডেভেলপমেন্টটা আগের থেকে অনেক বেশি ডিফারেন্ট, কারণ হচ্ছে যে আগে মেইনলি আপনি যত কিছুই বানান, আপনি কিছু কাস্টম ভিউজ বানাইতেন, প্লাস কিছু ওয়েব সার্ভিস কল করতেন, কিছু প্রড অ্যাপ্লিকেশন যেটা হয়তো লোকাল ডাটাবেস ইন্টারনেট ডাটাবেস ইউজ করতো, কিছু অ্যানিমেশন থাকতো। বাট এখনকার ডেভেলপমেন্টের মধ্যে আপনার অনেক নতুন নতুন কিট তারা অ্যাড করতেছে, লাইক এআর কিট ফর অগমেন্টেড রিয়েলিটি, দেন হেলথ কিট। আমি যেগুলা হেলথ রিলেটেড প্রজেক্ট নিয়ে কাজ করি, সেখানে আপনার হেলথ রিলেটেড ডাটাগুলা কিউরেট করার জন্য যে ইউজারের হার্টবিট, পালস, তো রেগুলার টেম্পারেচার, তো গ্লুকোজ, এই জিনিসগুলোর জন্য তারা বিল্ট ইন সাম মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করে, যাতে এগুলা ট্র্যাক করে কিছু অ্যানালাইসিস করে আপনাকে একটা রিপোর্ট দিতে পারে। এগুলোর জন্য তারা আলাদা করে হেলথ কিট বানাচ্ছে, দেন এমএল কিট আছে। সো এখনকার ডেভেলপমেন্টটা এরকম যে আপনাকে ক্রমাগত লার্ন করতে হবে, এবং নট অনলি ইউর এভরিডে ক্রড অ্যাপ্লিকেশন, ইউ হ্যাভ টু লার্ন সামথিং এলস, সামথিং ডিফারেন্ট। আপনার ভালো। মেশিন লার্নিং বা কিছু অ্যাডভান্স আইডিয়া থাকতে হবে ইন টার্মস অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা প্ল্যাটফর্ম। ইন তো যেটা সামারি আমাদের ডেভেলপার মানে ডেভেলপমেন্টে থাকতে হলে আসলে নিজেকে হ্যাঁ, অলওয়েজ নিজেকে লার্নিং আপডেট এর উপরে করার রাখতে হবে, গ্রোথ আপডেট রাখতে হবে এবং মোটিভেটেড রাখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ টেকনোলজি ইজ চেঞ্জিং র্যাপিডলি। সবকিছুই পরিবর্তন হচ্ছে। আজকে যেটা হচ্ছে আমরা একেবারে প্রাইমারি প্র্যাকটিস হিসেবে ধরছি, সেটাই হচ্ছে কালকে চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে যাচ্ছে, নতুন কিছু আসছে। সো ইটস অলওয়েজ ইম্পর্টেন্ট টু কিপ আওয়ারসেলফ আপ টু ডেট। এটা ইম্পর্টেন্ট। দ্যাটস রাইট। আরেকটা বড় চেঞ্জ যেটা আমি দেখি আর কি রিসেন্ট মোবাইল ডেভেলপমেন্ট ট্রেন্ডে, সেটা হচ্ছে এক হচ্ছে যে ক্রস প্ল্যাটফর্মের আধিক্য, যেটা কোনো কোম্পানি ট্রাই করতেছে যে এমন একটা কিছু বানাইতে যেটা অ্যান্ড্রয়েড আর আইওএস এর গ্যাপটাকে মিনিমাইজ করবে। ফর এক্সাম্পল ফ্লাটার বা জি। রিঅ্যাক্ট নেটিভ। তো ফেসবুকের মতো বড় কোম্পানি বা গুগলের মতো বড় কোম্পানি এটার পিছনে ডিরেক্টলি ইনভেস্টমেন্ট করতেছে, কারণ তারা চায় যে আপনাকে এমন একটা প্ল্যাটফর্ম দিতে যেটা দিয়ে আপনি বোথ অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস এর জন্য অ্যাপ বানাইতে পারবেন
হ্যাসেল ফ্রি ভাবে, যদিও সেটা মানে কি বলা যায় যে বিজনেসের দিক চিন্তা করলে সেটা কি আসলে আপনি যেটা বললেন সেটা, নাকি হচ্ছে অ্যাপলকে সাইডলাইন করা? আচ্ছা, সেক্ষেত্রে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে যে আপনি যদি বিজনেস পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন তাইলে এটা আপনার জন্য একদিক দিয়ে ভালো যে আপনি হয়তো একজন ডেভেলপার অ্যান্ড্রয়েড এর জন্য একজন ডেভেলপার আইওএস এর জন্য ডেডিকেট না করে দুইজনকে সেম প্রজেক্টে লাগাইতে পারতেছেন, যেটা এক্স্যাক্টলি। হয়তো আপনার প্রজেক্টকে স্পিড আপ করবে, প্লাস হচ্ছে একটা প্রজেক্ট বা একটা কোড বেস আপনি মেনটেন করতে হচ্ছে, যেটা সুবিধা। বাট মেইন চ্যালেঞ্জেস যেটা সেটা অ্যাকচুয়ালি হয় যখন আপনার প্রজেক্ট আরো কমপ্লিকেটেড হয়, যেখানে নতুন কমপ্লিকেটেড, হ্যাঁ। লজিক চলে আসে, যখন আপনি পারফরম্যান্সের কথা চিন্তা করেন যে হ্যাঁ আমার পারফরম্যান্স, প্রজেক্ট এখন, নতুন টেক নিয়ে কাজ করার যে বিষয়গুলা, ফর নতুন এক্সাম্পল টেক। আপনার প্রজেক্টে যদি আপনি মেশিন লার্নিং রিলেটেড কিছু ইউজ করতে চান, লাইক ইমেজ ডিটেকশন অর সামথিং, তখন অ্যাকচুয়ালি ক্রস প্ল্যাটফর্ম গুলো আপনাকে খুব বেশি হেল্প করে না, সেক্ষেত্রে নেটিভের দিকে যাওয়াই ভালো। তো আলটিমেটলি প্রজেক্ট যখন বড় হয় বা কিছু কমপ্লিকেটেড ফিচার চলে আসে, তখন একটা পর্যায়ে রিয়েলাইজেশন হয় যে এটা নেটিভে করলে ভালো হতো, তো হ্যাঁ। you have already invested a lot of time on your cross platform project, so তখন সিচুয়েশনটা এমন হয় যে না যায় গেলা না যায় ফেলা। এটা নিয়ে হচ্ছে আমাদের গত সপ্তাহের সেশনে আমরা সৌরভ অনেক কথাবার্তা হচ্ছে এটা নিয়ে বলছিল। সো ওই জিনিসগুলাই হচ্ছে আমরা যাই করি না কেন ঘুরে ফিরে আসবে, অর্থাৎ আহ, ওই তো যে প্রজেক্টের কমপ্লেক্সিটির উপর এই জিনিসগুলো ডিপেন্ড করে। এবং হচ্ছে আরেকটা বড় কথা হচ্ছে কমিউনিটি সাপোর্ট। এখন যেহেতু আপনি অবশ্যই দেখছেন যে হচ্ছে যেহেতু ফেসবুক আর গুগল এর মতো বড় দুইটা কোম্পানি আসলে দুইটা টেকনোলজিকে পিছন থেকে ব্যাকআপ দিচ্ছে, তো যার জন্য আগের সেই আমলের ক্রস প্ল্যাটফর্ম টেকনোলজি যেগুলো ছিল সেইগুলির সাথে একটা মেজর পার্থক্য এখন আসলে চলে আসছে। যেমন আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি হচ্ছে জামারিনে কাজ করছেন হয়তো সেই সময়। জামারিন কি এখনো আছে নাকি বিলুপ্ত হয়ে গেছে আমি জানি না অবশ্য। জামারিন এখনো আছে, কিন্তু জামারিন অ্যাকচুয়ালি বিলুপ্ত প্রায় বলতেছি এই কারণে, এক হচ্ছে জামারিনের ডেভেলপার পাওয়া যায় না হ্যারিকেন দিয়ে খুঁজলো, কারণ কেউ অ্যাকচুয়ালি একটা ক্রস প্ল্যাটফর্ম যেটা কিনা খুব একটা পপুলার না, খুব বেশি কোম্পানিতে ইউজ করা হয় না, এরকম ক্রস প্ল্যাটফর্ম শিখতে বা ওইটার পিছনে টাইম ইনভেস্ট করতে আগ্রহী হয় না। এক, দুই হচ্ছে আমার পার্সোনাল বেশ কিছু ইস্যু আমি ফেস করি যেগুলা ক্রস প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে। খুব সিম্পল প্রবলেম আপনি পড়ছেন, যেটা আপনি জানেন যে অ্যান্ড্রয়েডে বা আইওএস এভাবে সলভ করতে হয়। ফর এক্সাম্পল আপনি হয়তো কোনো নেটওয়ার্ক অপারেশন করতেছেন, যেটা অপারেশন শেষ হইলে আপনি ইউআই থ্রেডে কিছু একটা আপডেট করতে চান, ধরেন বাটন বা টাইমার কিছু একটা আপডেট করতে চান, আপনি জানেন অ্যান্ড্রয়েডে আর আইওএসে আপনি এই কাজটা এইভাবে করবেন, লাইক অ্যাসিংটাস বা কিছু একটা থ্রেড আর ইউজ করে। সেম জিনিস আপনি যখন সেম ওয়েতে ইমপ্লিমেন্ট করতে যাবেন ক্রস প্ল্যাটফর্মে, দেখা যাবে যে ঠিকঠাক মতো কাজ হচ্ছে না। তো অনেক ঘাটাঘাটি গুতাগুতি করে যেটা বুঝলাম যে সেটা হচ্ছে যেহেতু জামারিন হচ্ছে সি শার্প বেসড প্ল্যাটফর্ম, সি শার্পের থ্রেডিংটা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। সো যেটা হচ্ছে যখন তারা ক্রস প্ল্যাটফর্মে যায় যে জাভা বা ওই আইওএস কে যখন সাপোর্ট দিতে, তো আপনি যেভাবে থ্রেডিংটাকে চালাচ্ছেন সে ওই থ্রেডে না গিয়ে তার নিজের সি শার্পের একটা আলাদা থ্রেড জিনিসটা মেনটেন করে। আপনি যতই ভিউ শো হাইড করেন, ভিউ আপডেট করেন, সে আপডেট হচ্ছে না, কারণ আপনি তার এক্সাক্ট মানে কারেক্ট থ্রেড যেটা সে এক্সপেক্ট করতেছে ওখানে সেটা আপনি ইউজ করতেছেন না। তো এই জিনিস আপনি অ্যাকচুয়ালি ট্রায়াল এন্ড এরর ছাড়া বের করার কোনো উপায় নেই। আপনি যতই মানে মোবাইল ডেভেলপমেন্টে এক্সপার্ট হন, আপনি জানেন এটা কিভাবে করতে হবে, বাট উইদাউট ট্রায়াল এন্ড এরর ইউ ক্যানট ফিগার দিস আউট এন্ড ইট উইল ওয়েস্ট এ লট অফ টাইম। তো অবশ্যই যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আপনি মানুষের কাছে হেল্প চাইলে হেল্প পাবেন না, কেউ হেল্প করার নাই, কারণ স্ট্যাক ওভারফ্লোতে নাই, কারণ লোকজন এগুলা নিয়ে কাজ করে না খুব একটা। তারপরে হচ্ছে আরেকটা বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে থার্ড পার্টি লাইব্রেরি ইন্টিগ্রেশন। ধরেন আপনি ফায়ারবেজ এর কোন একটা নতুন ফিচার ইউজ করতে চাচ্ছেন, কিন্তু ফায়ারবেজ এর এসডিকে তো শুধু অ্যান্ড্রয়েড আর আইওএস এর জন্য আপডেটেড, সামারিনের জন্য আপডেটেড না, তাহলে আপনি ওটা কিভাবে পাবেন? সো এই টাইপের বেশ কিছু ইস্যুস অ্যাকচুয়ালি আমি ফেস করি, এবং তখন আমার মনে হয় যে ক্রস প্ল্যাটফর্মে, হ্যাঁ ক্রস প্ল্যাটফর্ম ভালো যদি আপনার অ্যাপ্লিকেশন ছোট এবং কিছু স্পেসিফিক কন্টেন্ট বেসড অ্যাপ্লিকেশন হয়, সিম্পল ক্রাউড অ্যাপ্লিকেশন। যদি আপনার অ্যাপ্লিকেশন এমন হয় যেটার একটা লার্জ ইউজার বেস থাকবে, যেখানে পারফরমেন্স ইম্পর্টেন্ট, যেখানে ডিভাইস স্পেসিফিক কিছু ফিচার লাইক লোকেশন, ক্যামেরা, এই সমস্ত জিনিসের হেভি ইউজেস আছে, এই সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য কখনোই আপনার উচিত না যে ক্রস প্ল্যাটফর্মে লং টার্ম ইনভেস্ট করা। সেক্ষেত্রে আপনার আলাদা ডেডিকেটেডলি অ্যান্ড্রয়েড আইওএস ইনভেস্ট করাই উচিত বলে আমি মনে করি।
সব সময় সম্ভবত যেটা হয় যে সবাই হচ্ছে এরকম একটা বড় প্রজেক্টে বড় সড়ো একটা ভুল করে ধরা খায়, এরপরে হচ্ছে শিক্ষা নেয়। হ্যাঁ, তো আমারও সেম সিচুয়েশন হয়েছিল অফিসে। হুম, তো আমি যখন ওই জামারিন প্রজেক্টে কাজ করা স্টার্ট করি, তখন ওইটা অলরেডি একটা এক্সিস্টিং প্রজেক্ট। তারা প্রায় 2 বছরের মতো এটার পিছনে কাজ করছে জামারিন নিয়ে। তো যদিও আমার কাজ করার কথা মোবাইলে, কিন্তু তারা দেখছিল যে আমার সিভিতে আমি কিছু ইউনিটিতে গেম টেম সি শার্পে কিছু কাজ টাজ করছি। তো আমাকে বলছিল যে তোমাকে যদি সি শার্পে কাজ করতে পারবা কিনা। আমি বলছি যে হ্যাঁ, দরকার হইলে করতে পারবো। দেন তারা আমার জামারিন ধরায় দেয়। তো জামারিনে আচ্ছা। কিছু কাজ করার পর ওইসব টেকনিক্যাল চ্যালেঞ্জেস ফেস করার পর আমি মোটামুটি ফার্স্ট্রেটেড। তো তখন তারা বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি এই ধরনের টেকনিক্যাল চ্যালেঞ্জগুলোর কারণে, প্লাস হচ্ছে ইউজার স্কেলেবিলিটির কথা চিন্তা করে, জামারিনের পিছনে আর খুব বেশি টাইম ওয়েস্ট করাটা উচিত হবে না। হুম। দেন তারা আমাকে দায়িত্ব দেয় যে ঠিক আছে, তুমি তাইলে আবার অ্যাপ দোনোটা স্ক্র্যাচ থেকে অ্যান্ড্রয়েড আর আইওএস এ বিল্ড করা স্টার্ট করো। তো তখন আমি আবার একটা টিম নিয়ে তখন সেম অ্যাপ্লিকেশন আবার স্ক্র্যাচ হচ্ছে থেকে অ্যান্ড্রয়েড লাইনে আইওএস ফিরে আসেন আর কি, ঘরের ছেলে ঘরে ফিরে আসেন ওই সময়। হ্যাঁ, না আসলেই মানে এইটা হচ্ছে সব সময় এই কোশ্চেনটা সবার কাছ থেকেই মানে কম বেশি আসে। কারণ যদি দেখেন যে আমরা যদি সেই আহ, প্রথম দিকের এক্সপিরিয়েন্সের দিকে ফিরে যাই, যে এখান থেকে আপনার কি বলা যায় যে প্রথম দিকে 2011-12 সালের দিকে তখনও কিন্তু অ্যাকচুয়ালি ক্রস প্ল্যাটফর্ম হলো ছিল, এবং অনেকগুলা কিন্তু হচ্ছে এর ভিতর থেকে এই গত 8-10 বছরের টাইম লাইনটা যদি দেখি, প্রায় 3-4-5টা মনে হয় হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম ছিল, মানে ফ্রেমওয়ার্ক ছিল। যেমন হচ্ছে ফোন গ্যাপ ছিল, অ্যাপাচি কর্ডোভা ছিল, আবার একটা ছিল অ্যাপসিলারেটর টাইটানিয়াম নামে একটা ছিল মনে হয়। তো সোফার জামারিনটা অন্য সবগুলির থেকে ডকুমেন্টেশনের দিক দিয়ে কিছুটা বেটার ছিল, প্লাস লাইব্রেরি সাপোর্টের দিক দিয়েও, কারণ ওইটা হচ্ছে আপনার মাইক্রোসফট বেকড। কিন্তু তারপরও মানে আপনি নেটিভ ডেভেলপার হিসেবে আপনি যখন ওইখানে যাবেন, আপনাকে ফার্স্টেড হইতে হবে ফর শিওর। হ্যাঁ, হ্যাঁ, এটা ট্রু। এনিওয়ে, আমরা অনেক ইনফরমেশন পেয়েছি, আশা করি আমাদের অডিয়েন্সরা হচ্ছে মোটামুটি এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, সো আশা করা যায় যথেষ্ট ইনফরমেশন আমরা পেলাম এখান থেকে। এনিওয়ে, আমি আমার হচ্ছে পরের প্রশ্নে চলে যাই আর কি। সেটা হচ্ছে যে আসলে ফয়সাল ভাই, আপনি হচ্ছে আপনার ক্যারিয়ার বাংলাদেশে, আহ, বাংলাদেশের বেশ অনেকগুলি কোম্পানিতে হচ্ছে আপনি কাজ করেছেন, প্লাস হচ্ছে আপনার দেশের বাইরে অর্থাৎ সিঙ্গাপুরেও আপনার মোটামুটি ক্যারিয়ার অনেকদিন হচ্ছে। সো আমি আপনার কাছে হচ্ছে সবার পক্ষ থেকে মানে আপনার কাছে কোশ্চেন করব যেটা, যে আপনি যদি বাংলাদেশের ডেভেলপমেন্ট প্র্যাকটিসেস এবং আমাদের এখানে যেসব প্র্যাকটিস ফলো করা হয়, আমরা যেভাবে কাজ করি, আর হচ্ছে সিঙ্গাপুরের ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে সমস্ত প্র্যাকটিস গুলো ফলো করা হয়, আপনি এই দুইটার কম্পারিজনটা হচ্ছে আমাদের সাথে যদি শেয়ার করেন, যে বেস্ট প্র্যাকটিস ব্যাড প্র্যাকটিস হোয়াট এভার আমরা যেটা করি। তো আমি যেটা সবার আগে বলবো সেটা হচ্ছে আপনার প্র্যাকটিসেস, তো ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসেস মোর অর লেস কমন সব জায়গাতে, সব জি, দেশে। জি, কিন্তু ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের ছাড়াও যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে বড় ডিফারেন্স বলে মনে হয়েছে সেটা হচ্ছে কালচার। জি, ফর এক্সাম্পল, আমরা পার্সোনালি, আমি যখন বাংলাদেশে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছি, বিভিন্ন টিমের সাথে কাজ করছি, ওইখানে যেরকম কমিটমেন্ট বা ডেডিকেশন বা প্রফেশনালিজম যেটা বলে আর কি, সেটা যেটা জি, দেখতাম, সেটার থেকে সিঙ্গাপুরের সিনারিওটা টোটালি ডিফারেন্ট। লাইক তারা যখন অ্যাকচুয়ালি একটা জিনিস কমিট করে যে হ্যাঁ আমি আপনাকে এই জিনিসটা অমুক ডেটে দিব, তো জি, দে উইল ডাই, বাট দে উইল গিভ ইউ দ্যাট ইন দ্যাট ডে, স্পেসিফিক ডে। ব্যাপারটা তো এরকম যে যতক্ষণ পর্যন্ত ওরা স্যাটিসফাইড না হবে যে হ্যাঁ এটা ডেলিভারেবল, ততক্ষণ পর্যন্ত দিন রাত উইকেন্ড ওরা কাজ করে ওদের কমিটমেন্ট রাখার ট্রাই করবে। হ্যাঁ, ওরা আপনাকে ওভার কমিট করবে না, ওরা আপনাকে বলবে যে হ্যাঁ এটা আমি অ্যাকচুয়ালি আপনাকে 5 দিনে দিতে পারবো না, এটা বানাইতে আমার 15 দিন লাগবে। সেটা আপনাকে আগে এস্টিমেশন করে বলার চেষ্টা করবে। কিন্তু যখন আপনাকে একটা কমিটমেন্ট করবে, ওরা ওটা রাখার জন্য বেস্ট ট্রাই করবে, যে কমিটমেন্টটার অভাব অ্যাকচুয়ালি আমি অনেক ক্ষেত্রেই দেখছি বাংলাদেশি হ্যাঁ। ডেভেলপ। আমাদের আমাদের কমিউনিটিতে আসলে এই ধরনের সমস্যা আছে, কারণ সেটা অবশ্যই একটা ডিফারেন্ট আলোচনা মনে হয়। তবে হ্যাঁ, হ্যাঁ, আমাদের ভিতরে এই প্র্যাকটিসটা আছে, টু বি তো অনেস্ট, এটা এই আসলে এই এই কালচারাল গ্যাপটা আমার কাছে আর কি সবচেয়ে বেশি চোখে পড়ছে। এটা তো একটা নেগেটিভ কথা, এখন একটা হুম, পজিটিভ কথা বলি। জি, পজিটিভ কথাটা হচ্ছে যে আমি তো বাংলাদেশে অনেকগুলো টিমের সাথে কাজ করছি, দেখা গেছে সিনিয়র জুনিয়র অনেক টাইপের সফটওয়্যার প্রোগ্রামারের সাথেই কাজ করা হয়েছে। তো
এখানে এসে যেটা দেখি যে ধরেন এখানকার 2-3 বছরের সফটওয়্যার ডেভেলপার আর বাংলাদেশে 2-3 বছর এক্সপিরিয়েন্স সফটওয়্যার ডেভেলপারের মধ্যে মোটামুটি বেশ ভালো গ্যাপ, এবং আমার মনে হয়েছে যে বাংলাদেশি ডেভেলপাররা অ্যাকচুয়ালি আরো বেশি পরিশ্রমী, তারা 2-3 বছরের এক্সপিরিয়েন্সে এখানকার ডেভেলপারদের থেকে আরো অনেক বেশি জানে, হয়তো তারা সেইভাবে এক্সপোজারটা পায় না। আমার কাছে যেটা মনে হয়েছে যে অ্যাজ দ্য নেশন তারা আমাদের থেকে অনেক বেশি প্রিভিলেজ, সো ওদের মধ্যে এই হাঙ্গারটা কম যে আমি স্ট্রাগল করবো আর অনেক বেশি শিখতে হবে। তাদের যেটা দরকার সফটওয়্যার প্রজেক্ট করার জন্য তারা সেই জিনিসটা লার্ন করতেছে, ওটার মধ্যে একটা কমফোর্টেবিলিটির মধ্যে আর কি তারা গ্রো করতেছে। কিন্তু আমাদের মধ্যে যেটা হয় যে আমরা খুব র্যাপিডলি অল্প সময়ে প্রজেক্ট উঠাই দিতে হবে, অনেক চ্যালেঞ্জিং ফিচার নিয়ে কাজ করতে হবে। সো এই জিনিসগুলোর জন্য আমি আমার ক্যারিয়ারের শুরুর দিকে যে চ্যালেঞ্জগুলো ফেস করছি এবং সেটার কারণে আমার যে লার্নিংটা হয়েছে, লার্নিং কার্ভটা হয়তো ওদের থেকে একটু হায়ার। সো দেখা গেছে যে সেম 2 বছরের এক্সপিরিয়েন্সে আমার বাংলাদেশি ডেভেলপাররা যা জানে সেই তুলনায় ওদের কাছে আমার মনে হয়েছে যে তাদের স্কিল লেভেলটা আর একটু কম আর কি। তো এটা পজিটিভ সাইড যেটা আমরা অ্যাকচুয়ালি লিভারেজ করতে পারি। তো সো আমাদের আমাদের হচ্ছে আপনি আপনি যেটা বলতেছেন, সো আমাদের স্কিল আছে, আমাদের লার্নিং এর হচ্ছে কি বলা যায় যে আমরা অন্যদের তুলনায় তাড়াতাড়ি লার্ন করতে পারি, কি হয়তো বলা যায় প্রেসারে পড়ে এক্সপেরিয়েন্স গেদার করতে পারি সেটা প্রেসারে, আমাদের হ্যাঁ এটা করে। বাট দিস ইজ, এটা অবশ্যই একটা অ্যাডভান্টেজ। বাট আমাদের হচ্ছে কি বলা যায় যে কালচারটা যদি আরেকটু ভালো হতো, আমাদের এখানকার কালচারের দিক দিয়ে যদি আমরা একটু ওয়ার্ক কালচারের দিক দিয়ে আরেকটু উন্নতি করতে পারতাম, তাহলে সম্ভবত আমরা ইন্ডাস্ট্রির জন্য আমাদের আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য হয়তো জিনিসটা আরো ভালো হতো। এবং প্লাস হচ্ছে শুধু সফটওয়্যার ইন্ডাস্ট্রি না, বেসিক্যালি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে তাদের ক্যারিয়ার গ্রোথের জন্য সেটা অবভিয়াসলি ভালো। সো ওভারঅল একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে আশা করা যায়। আচ্ছা সো এনিওয়ে, আমরা এবার হচ্ছে আমরা মানে অনেক কথা বললাম, এবার আমরা একটু আমাদের অডিয়েন্সদের কাছে চলে যাই। অডিয়েন্সদের কাছ থেকে কিছু প্রশ্ন আসছে, সো আমরা দেখা যাক যে কতটুকু আমরা অ্যান্সার দিতে পারি। সবকিছু যে অ্যান্সার দিতে পারবো সেটা আসলে ঠিক না, তবুও চেষ্টা করা যাক আর কি। সো প্রথম প্রশ্ন হচ্ছে যে ফয়সাল ভাই কেমন আছেন ভাই? ফাইন। আচ্ছা, সো এনিওয়ে আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে হোয়াটস ইওর থট অন ফ্লাটার। ফ্লাটারের ব্যাপারে হচ্ছে আপনার আচ্ছা, অবজারভেশন, ফ্লাটারের মতামত। ব্যাপারে আমার অ্যাকচুয়ালি এক্সপোজার খুব বেশি না, আমি জাস্ট কিছু পার্সোনাল প্রজেক্টের কারণে এবং কোম্পানির কিছু লাইক আইডিয়া বেস প্রজেক্ট যে জাস্ট প্রুফ অফ কনসেপ্ট হিসেবে ট্রাই করে দেখছি আমি ফ্লাটার। সোফার অন্যান্য ক্রস প্ল্যাটফর্মের চাইতে আমার কাছে ফ্লাটারকে বেশি প্রমিসিং মনে হয়েছে ইন টার্মস অফ দ্যাট যে ফ্লাটারের পারফরমেন্স হচ্ছে নেটিভের কাছাকাছি। দুই হচ্ছে ফ্লাটারের টুলিং সাপোর্ট খুব ভালো, কারণ যেহেতু গুগল নিজে এটাকে ব্যাকআপ দিচ্ছে। প্লাস হচ্ছে যে থার্ড পার্টি লাইব্রেরি ফর এক্সাম্পল ফায়ারবেস বা অ্যান্ড্রয়েড এসডিকে লেটেস্ট ফিচার গুলা ফ্লাটারে মোটামুটি অলমোস্ট ইমিডিয়েটলি অ্যাভেলেবল, যেটা একটা ভালো সাইড। খারাপ সাইড হচ্ছে ফ্লাটার এখনো পুরোপুরি স্টেবল না, তো আমার কিছু ওয়েব ভিউ বেসড কাজকর্ম করতে হয়েছিল। তো সেটা করতে গিয়ে যেটা দেখলাম যে ফ্লাটারের ওয়েব ভিউ অ্যাকচুয়ালি অনেকগুলা থার্ড পার্টি ওয়েব ভিউ অ্যাভেলেবল এবং কোনোটাই খুব একটা অফিসিয়াল না, সবগুলাতেই কিছু না কিছু বাগ আছে। ফর এক্সাম্পল আমি একটা প্রবলেম ফেস করছিলাম যে আমার একটা নর্মাল সিম্পল ওয়েব অ্যাপ্লিকেশন হোস্ট করা আছে এইচটিটিপি সাইটে। তো ফ্লাটার যেটা করে আপনাকে, যেহেতু ফ্লাটার অ্যান্ড্রয়েড আইওএস দুইটাতে রান করবে, তো সে আপনাকে ফোর্স করে যে এইচটিটিপিএস ইউজ করতে। তো আপনার সাইট অবশ্যই এইচটিটিপিএস হইতে হবে, আপনি এইচটিটিপি সাইট ফ্লাটার ওয়েব ভিউতে রান করাইতে পারবেন না। তো নেটিভে যেটা হয় যে এগুলা কিছু মেথড দিয়ে ওভাররাইড করে করা যায়, ফ্লাটারে সেই মেথডগুলো এখনো তারা হয়তো ওভাররাইড করে নাই বা আপনাকে ওভাররাইড করার ফাংশনালিটি দেয় নাই। সো ইউ আর ফোর্সড টু ইউজ এইচটিটিপিএস। সো এই টাইপের কিছু লিমিটেশনস এখনো আছে, যেগুলা হয়তো তারা ইন ফিউচার ওভারকাম করবে, কিন্তু এখনো কিছু লিমিটেশনস এর কারণে যেটা আমার কাছে মনে হয়েছে যে পুরোপুরি কনভিনিয়েন্ট না। আচ্ছা, আমি এখন হচ্ছে বেসিক্যালি অডিয়েন্সদের কাছে না, মানে আমি একটা পার্সোনালি হচ্ছে আপনাকে আপনার এখানকার একটা এক্সপিরিয়েন্স আপনার কাছে জানতে চাই আর কি। সেটা হলো যে আপনি রিঅ্যাক্ট নেটিভে যদি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বানান, ধরা যাক সেটা একটা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সো দুইটা যদি আমরা দুই টেকনোলজিতে বানাই, অর্থাৎ ফ্লাটারে বানাই এবং রিঅ্যাক্ট নেটিভে বানাই, তাহলে বেসিক্যালি ক্রস প্ল্যাটফর্ম দিয়ে কোনো অ্যাপ্লিকেশন বানালে সেটা তো আসলে এক্সিকিউটেবল বাইনারি সাইজ অনেক বড় হয়। এপিকে বা এদিকে হচ্ছে যদি আমি আইপিএ বানাই, সেটা সাইজ অনেক বড় হয়। তো ফ্লাটারের দিক দিয়ে কি, ফ্লাটারে যদি হচ্ছে অ্যাপ্লিকেশনটা যেটা বানানো হচ্ছে সেটার কি আসলে বাইনারি সাইজটা কি হচ্ছে কম, মানে রিঅ্যাক্ট নেটিভের তুলনায় কম, নাকি হচ্ছে একই আমার রকম কাছে কাছাকাছি? আমার অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট নেটিভের এক্সপিরিয়েন্স খুব বেশি না, ফ্লাটারের চাইতেও কম।
কিন্তু সোফার আমি যতটুকু দেখেছি রিঅ্যাক্ট নেটিভ যেটা করে যে আপনার রিঅ্যাক্টের লাইব্রেরি গুলো ইউজ করে, সো যে ব্যাকগ্রাউন্ডে জাভাস্ক্রিপ্ট রান করে, সিএসএস রান করে ফর ডিজাইন, যেখানে ফ্লাটার যেটা করে আপনার ডিরেক্টলি নেটিভ কোডের সাথে ইন্টারেক্ট করার চেষ্টা করে। সো সে যেটা করে যে আপনার নেটিভ যেই বাটন আছে, নেটিভ অ্যাকশন বার আছে, সেগুলোকে কাস্টমাইজ করে ফ্লাটারের মতো করে করার চেষ্টা করে এবং এর এন্ডে রান টাইমে গিয়ে নেটিভ কোডে রান করে। সো ফ্লাটারের বাইনারি সাইজটা রিলেটিভলি ছোট রিঅ্যাক্ট নেটিভের চাইতে, যদি আপনি সিমিলার অ্যাপ্লিকেশন বানান এবং সেটা সিম্পল অ্যাপ্লিকেশন হয়। এবং ইন টার্মস অফ পারফরমেন্স ফ্লাটার অ্যাকচুয়ালি মাচ বেটার ইউআই রেন্ডারিং এর দিক দিয়ে। আর আরেকটা জিনিস, আরেকটা কোশ্চেন আমার কাছ থেকে আছে আর কি, সেটা হলো যে ফ্লাটারে তো আসলে ওয়েবের সাপোর্টও আছে। তো আমি যতটুকু দেখেছি মানে সোফার সম্ভবত ওয়েবের সাপোর্টটা হচ্ছে কি এখনো বেটাতে আছে, এখনো হয়তো লঞ্চ করে নাই। সো মানে আপনার কাছে আসলে এটা ওপিনিয়নাইজড আর কি, ওপিনিয়নাইজড কোশ্চেন। সো আপনার কাছে আসলে কি মনে হয় যে ফ্লাটার কি আসলে ওয়েবের জন্য তারা কি বলা যায় যে ফুললি সাপোর্টেড করবে? সামহাও আমার কাছে মনে হয় করবে না। এটা ডিবেটেবল, কিন্তু আমার মনে হয় যে করতে পারে। কেন? সেটার আনসার হচ্ছে যে গুগল অ্যাকচুয়ালি হেভিলি ইনভেস্ট করতেছে যাতে তারা এমন একটা কিছু নিয়ে আসতে পারে যাতে আপনার অ্যাকচুয়ালি আইওএস ডেভেলপমেন্টের জন্য এক্সকোডের কাছে যাইতে না হয়। আইওএস এসডিকে তে সেটা তো ঠিকই আছে, কারণ হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড আইওএস তো এখানে কভার করতে পারতেছেন। আমি যেটাতে আসলে ফোকাস করতেছি সেটা ওয়েবেরটা, অর্থাৎ একই কোড বেজে যদি আপনি 3টা প্ল্যাটফর্মের জন্য বিল্ড করতে পারেন, হুইচ ইট উইল বি অ্যান অ্যামেজিং থিং আসলে। গুগলের লং রান প্ল্যান হচ্ছে তারা ফুসিয়া বা কোনো একটা ওএস নিয়ে আসবে যেটা পসিবলি হয়তো আপনার ওয়েবে, মোবাইলে, অ্যান্ড্রয়েড, আইওএস এ সব জায়গায় সেম ভাবে রান করতে পারে, এরকম কোন একটা চিন্তা ভাবনা তাদের আছে আমার যেটা মনে হয় আর কি। তাদের প্ল্যাটফর্মস বা টুলস গুলা যেদিকে যাচ্ছে সেটা অ্যানালাইসিস করে। তো আমার মনে হয় তারা মিনিমাইজ করতে চাচ্ছে প্ল্যাটফর্ম গ্যাপ গুলা এমন ভাবে যে আপনি একটা অ্যাপ্লিকেশন বানাবেন, এটা ওয়েবেও রান করবে, মোবাইলেও রান করবে, অ্যান্ড্রয়েডে, আইওএস এ বা মেজর প্ল্যাটফর্ম যেগুলো আছে। না, এটা যদি আসলে তারা করে আমি মনে করি যে এটা খুবই চমৎকার একটা জিনিস হবে, কারণ হচ্ছে আসলে আপনি 3টা প্ল্যাটফর্মের একসাথে যদি এক কোড বেস দিয়ে বিল্ড করতে পারেন সেটা তো আসলে বিশাল লেভেলের মানে সময়। প্ল্যান আছে যে আমরা কারেন্টলি যে অ্যাপ্লিকেশন গুলোর কাজ করতেছি সেটার একটা ফুল ফ্লাটার ভার্সন বানাবো যেটা অ্যাকচুয়ালি ওয়েবেও রান করবে, প্লাস অ্যান্ড্রয়েড, আইওএস ও সেম ভাবে রান করতে পারবে, কিন্তু মানে আমার মোবাইল ইউজ করে। আমার কনফিউশনটা ঠিক যেখানে মানে হচ্ছে ওয়েবের সাপোর্টের ব্যাপারটা নিয়ে, এই জন্য আমি কোশ্চেন করতেছি, কারণ গুগলের অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ডের জন্য কিন্তু অ্যাঙ্গুলার আছে। হ্যাঁ, এই জন্যই আসলে যে হচ্ছে কি বলবো যে ফ্লাটার দিয়ে যদি হচ্ছে একটা নিজস্ব ইউজার বেস আছে, কারণ অ্যাঙ্গুলার নিজে একটা সেলফ কি বলবো, তার নিজের একটা ইকোসিস্টেম আছে আর কি, তার নিজস্ব একটা ইকোসিস্টেম আছে। কিন্তু আলটিমেটলি পসিবলি তাদের গোল হচ্ছে যে সবাইকে এক জায়গায় নিয়ে আসা। তো তারা চেষ্টা করতেছে যে ফ্লাটার ওয়েবটাকে ক্রমাগত রিচ করার, কারণ আমি যেটা দেখছি যে ফ্লাটার ওয়েব আপনার 3-4 মাস আগে যা ছিল তার থেকে রিসেন্টলি তারা বেশ নতুন অনেক কিছু নিয়ে আসছে। তো বোঝা যাচ্ছে যে তারা এটা নিয়ে কাজ করে যাচ্ছে। হয়তো এটা একটা ফেল অ্যাটেম্প্ট হইতে পারে ইন ফিউচার, যে তাদের হয়তো মনে হবে যে হ্যাঁ কিছু গ্যাপস আছে যেটা মিটিগেট করা অ্যাকচুয়ালি আর পসিবল না। তো সেটা ফেল হওয়ার চান্সেস আছে, কিন্তু স্টিল নাও দে আর ট্রাইং হার্ড টু মিটিগেট দিস, যাতে একটা প্ল্যাটফর্মে বানান আপনি এবং সেটা সব জায়গায় রান করে। সো আই থিংক দেয়ার এন্ড গোল। সেটা হলে অ্যাকচুয়ালি অ্যামেজিং হবে, এটা অবশ্যই এখানে আমি আপনার সাথে পুরোপুরি একমত, যেটা হলে অ্যাকচুয়ালি অ্যামেজিং হবে। তো দেখা যাক, সময়ের সাথে সাথে বলে দিবে। আমরা যেটা করতে পারি যে উই জাস্ট কিপ এক্সপ্লোরিং এন্ড ট্রাইং টু অ্যাডাপ্ট নিউ থিংস। সো তখন যেটাই আসে ওইটা নিয়ে হ্যাঁ ওইটাই আর কি। সো এখন এর পরের প্রশ্ন হচ্ছে যে এটা হলো, পরের প্রশ্নটা আসছে যে asynchronous programming with Kotlin with Android RX/coroutine, এই ব্যাপারে আপনার থটস, share your thoughts about Android asynchronous programming in Kotlin with Android RX and RX/coroutine. RX/coroutine, আচ্ছা। আমি ওই ডিবেটে না যাই, আমি আমার নিজের যেটা থটস আর কি সেটা বলি। সেটা হচ্ছে আপনি যদি অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং করেন, ফার্স্ট অফ অল অ্যাসিং টাস্ক তো এখন আর ইউজ করা যাবে না, ডেপ্রিকেটেড। তো ওইটার হিসাব বাদ,
এখনকার সময়ে যেটা সবচেয়ে পপুলার সেটা হচ্ছে আরএক্স লাইব্রেরিজ, লাইক আরএক্স জাভা, আরএক্স কোটলিন, আরএক্স সুইফট। আরএক্স লাইব্রেরি অ্যাকচুয়ালি থার্ড পার্টি এবং যথেষ্ট ম্যাচিউরড, অনেক ফিচার এটার মধ্যে আছে এবং অনেক প্রজেক্টে অলরেডি হেভিলি ইউজড হচ্ছে। কিন্তু আমি যেটা দেখতেছি আর কি, যে অ্যান্ড্রয়েড এসডিকে, আইওএস এসডিকে দুইটার মধ্যেই তারা কিন্তু আরএক্স এর অল্টারনেটিভ তারা নিজেরা নিয়ে আসতেছে। ফর এক্সাম্পল, অ্যান্ড্রয়েড এখন ফ্লো, অ্যারো, এই জিনিসগুলা অলমোস্ট আপনাকে, বা কোরুটিনই বলেন আপনি, কোরুটিন আপনাকে সেম ফাংশনালিটি দেওয়ার চেষ্টা করতেছে যেটা আপনি আরএক্স এ পান। খুব মানে কমপ্লিকেটেড যদি আপনার ফিল্টারিং প্রসেস না থাকে, তাহলে মোটামুটি আরএক্স দিয়ে যা করা যায় ওগুলা দিয়ে তাই করা যায়। একইভাবে আপনার আইওএস এ ওরা নিয়ে আসছে কম্বাইন, যদিও এগুলার ব্যাকওয়ার্ড কম্পাটিবিলিটি এখন তেমন একটা নাই, কিন্তু ইন ফিউচার তারা ফর শিওর যে পুরান এসডিকে গুলোর জন্য এগুলা সাপোর্ট লাইব্রেরি নিয়ে আসবে। তো আমি সবসময় পার্সোনালি প্রিফার করি যে আপনার অফিসিয়াল এসডিকে এর সাথে অ্যাটাচ থাকার। থার্ড পার্টি লাইব্রেরি ইউজ কম করা গেলে ভালো, যদি থার্ড পার্টি লাইব্রেরি ওই রকম ভালো হয় অবভিয়াসলি ইউজ করব। ফর এক্সাম্পল, আরএক্স একটা আউটস্ট্যান্ডিং লাইব্রেরি যেটা আপনাকে অনেক ফিচার্স, অনেক সুবিধা দিত, যেটা নেটিভে করতে গেলে অনেক কমপ্লিকেসি চলে আসতো। সো তখন আরএক্স ইউজ করাটা যুক্তিযুক্ত ছিল, কিন্তু যদি আপনি দেখেন যে কোরুটিন দিয়ে অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো করা যাচ্ছে যেটা আপনার প্রজেক্টের জন্য এই মুহূর্তে দরকার, তাহলে আমি প্রিফার করব যে আপনার মানে কোরুটিনের সাথে স্টিক থাকা, বা আইওএস এর ক্ষেত্রে কম্বাইনের সাথে স্টিক থাকা। কিন্তু কম্বাইনের এখনো ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি তেমন ভালো না, বাট ইন ফিউচার হয়তো চলে আসবে। আচ্ছা, আমার মনে হয় যে হচ্ছে কোশ্চেনের অ্যান্সার পাওয়া গেছে। সো থ্যাংক ইউ ভাই। এই কোশ্চেনটার হচ্ছে অ্যাকচুয়ালি বাই দ্য ওয়ে, কোশ্চেন কে করছিলেন? হ্যাঁ, এটা তো বলা যাবে না। আমাদের কথাবার্তা শেষে হচ্ছে এটা দেখবেন, আপনাকে এখন আজকে কিছুই বলা যাবে না যে কোশ্চেন কার কাছ থেকে আসতেছে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে যে অ্যাডভান্স টপিক লাইক ড্যাগার জুনিয়র ডেভেলপারদের জন্য শেখা খুবই হার্ড। সো এই ক্ষেত্রে আপনি টিপস দেন যাতে করে একটু সহজে শিখতে পারে। টু বি অনেস্ট, আমি নিজেও এখনো ডেগার খুব ভালো বুঝি না, অনেক ব্ল্যাঙ্ক স্পট আমার এখনো আছে, বাট আমি চেষ্টা করি বেস্ট প্র্যাকটিস গুলোর সাথে অ্যালাইন থাকার। তো ডেগার শেখার জন্য আমি একটা খুব ভালো টিউটোরিয়াল পাইছিলাম মিডিয়ামে, যেটার নাম হচ্ছে ডেগার ফর ডামিস পসিবলি। এটা একটা টিউটোরিয়াল সিরিজ, 5-6টা টিউটোরিয়ালের, বাট আনফরচুনেটলি ওই সিরিজটা এখন তারা করে দিছে, মানে পেইড করে দিছে। হয়তো আপনি প্রথম 2-3টা পড়তে পারবেন, এরপরে কন্টিনিউ করতে গেলে আপনার মানে পেইড ভার্সন ইউজ করতে হবে, বাট আপনি অবভিয়াসলি ইনকগনিটো ব্রাউজার ইউজ করে পরের পর্বগুলা দেখে নিতে পারেন। আমার মনে হচ্ছে ডেগারের বেসিক কনসেপ্ট গুলা লার্ন করার জন্য এটা খুব ইজি। রিসেন্টলি অ্যান্ড্রয়েড যেটা করছে, অ্যান্ড্রয়েড এসডিকে যদি আপনি ডকুমেন্টেশন লাইব্রেরি চেক করেন, অ্যান্ড্রয়েড খুব রিসেন্টলি টিল্ট নামে, পসিবলি টিল্ট অর হিল্ট নামে একটা ডিপেন্ডেন্সি ইনজেকশন ফ্রেমওয়ার্ক নিয়ে আসছে, যেটা অ্যাকচুয়ালি তারা ডেগা 2 এর উপরেই বানাইছে, এবং এটা স্পেসিফিক্যালি অ্যান্ড্রয়েডকে টার্গেট করে বানাইছে যাতে হচ্ছে আপনার ওই অ্যান্ড্রয়েড ইনজেকশন হাবিজাবি জিনিস কম লেখা লাগে। এবং তারা এটার জন্য একটা মোটামুটি ভালো গাইডলাইন তৈরি করছে। বোথ হিল্ট এবং ড্যাগারের জন্য অ্যান্ড্রয়েডের এখন মোটামুটি অফিসিয়াল ডকুমেন্টেশনের মধ্যে দেখবেন যে ওরা সুন্দর স্টেপ বাই স্টেপ, কেস বাই কেস বলে দিছে যে এটা এটা করো, এটা এটা করো, এই কারণে এটা করতেছি, এই কারণে আমি কম্পোনেন্ট বানাচ্ছি, এই কারণে মডিউল বানাচ্ছি, কম্পোনেন্ট এটা করে, মডিউল এটা করে। সো ওই ডকুমেন্টেশনটা ভালো মতো পড়লে এখন অনেক কিছু ক্লিয়ার হওয়া যাবে, যেটা ডেগারের অফিসিয়াল ডকুমেন্টেশনটা আমার মনে হয়েছে অনেক জটিল, এবং আসলে একটা নিউবি ডেভেলপারের জন্য আসলে হ্যাঁ, জুনিয়রের জন্য কঠিন হতে পারে। সো হ্যাঁ, অবভিয়াসলি হয়তো আপনি যে সোর্সগুলো দিলেন এখানে সেটা মাস্ট বি ক্লিয়ার। আর আমি সবসময় পছন্দ করি কোড ল্যাব গুলা ইউজ করতে। অ্যান্ড্রয়েডের দেখবেন যে অনেকগুলা কোড ল্যাব আছে, যে এই কোড ল্যাব ইউজ করে আপনি এই কাজটা করতে পারবেন। তো ড্যাগারের জন্য ওদের একটা কোড ল্যাব আছে যেখানে তারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন কম্পোনেন্ট বানায়, দেন মডিউল বানায়। তো ওই কোড ল্যাব গুলা করলে হয়তো আপনার কাছে স্টেপ গুলা ক্লিয়ার হবে যে কোনটার পরে কোনটা করতে হবে। তো এটা কয়েকবার প্র্যাকটিস করলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি করা লাগবে। খুবই খুবই মানে ইনফরমেটিভ টিপস, এবং মানে এটা অভিজ্ঞতার, বেসিক্যালি অভিজ্ঞতার ফসল। তো আশা করি জুনিয়র ডেভেলপারদের জন্য হচ্ছে এটা খুবই হেল্পফুল হবে, ইভেন হচ্ছে সিনিয়র ডেভেলপারদের জন্য হতে পারে। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আসলে অনেকেই কিন্তু এই জিনিসগুলা টোটালি হয়তো ব্যবহারই করি না। সো ইভেন সিনিয়র ডেভেলপারদের জন্য অবভিয়াসলি আমি মনে করি যথেষ্ট হেল্পফুল হবে এই টিপস। সো এনিওয়ে, আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে আইওএস এবং অ্যান্ড্রয়েড শেখার জন্য ভালো কিছু ব্লগ এবং সাইটের নাম শেয়ার করবেন।
অলরাইট, তো এই ব্যাপারে সেক্ষেত্রে আমার প্রথম কথা বিবেকে iOS এর একটু জন্য bias আছে। রেওয়েন্ডার লিচ, তো iOS এর জন্য personal রেওয়েন্ডার bias লিচ এ এবং না যাই, হ্যাঁ মেইন বিষয় হচ্ছে যে আমি সবসময় অফিসিয়াল ডকুমেন্ট পড়াটা পছন্দ করি। আমার মনে হয় যেটা যে অ্যান্ড্রয়েড এর অফিসিয়াল ডকুমেন্ট যেটা যে developer.android.com, এটা হচ্ছে অলওয়েজ আপডেটেড এবং জি সহজ ভাষায় লেখা। তো এটা ফলো করা, কোড ল্যাব গুলা ফলো করা ইজি। সেকেন্ড আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে রেউইন্ডার লিস্ট, কারণ আমার যেটা মনে হয় যে iOS এর যে কনসেপ্ট গুলা বা iOS এর যে অফিসিয়াল ডকুমেন্টেশন এটা একটু ভারী কি, কিন্তু রেউইন্ডার লিস্ট যেটা করে যে আপনাকে প্রজেক্ট এক্স অর ওয়ার্ক এক্স আমি করতে চাই, সো এটা কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ বলে দেয়। একটা ছোট স্যাম্পল প্রজেক্ট থাকে যেটার মধ্যে তাদের কিছু প্রিডিফাইন কাজ করা থাকে যেটা আপনার গেট স্টার্টেড হইতে বুস্ট করে, দেন আপনি জাস্ট ওদের স্টেপ গুলা ফলো করে করে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করেন, যেটা আপনার কনফিডেন্স বুস্ট করে যে হ্যাঁ আমি এটাকে এই অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে আসছি। সো আমি অ্যাকচুয়ালি রেউইন্ডার লিচের ব্লগ ফলো করা পছন্দ করি। আর নরমালি আমি আগে আরেকটা অ্যান্ড্রয়েড ব্লগ অনেক ফলো করতাম, যেটা হচ্ছে vogela.com। এটা রিসেন্টলি হয়তো তারা খুব একটা আপডেট করে না, কিন্তু খুব ভালো ছিল। ওইটা আমি রেগুলার ফলো করতাম। ইদানিং অ্যান্ড্রয়েডের জন্য আমার মনে হয় যে codepath.com একটা সাইট আছে যেটা বেশ ভালো। কোডপাথ অ্যাকচুয়ালি GitHub এর একটা রেপোজিটরি সম্ভবত। ওদের হচ্ছে বিশাল সব মানে ওদের টিউটোরিয়াল গুলো সব GitHub এর পেজে হচ্ছে লেখা থাকে, এমডি ফাইলে লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ তো রাইট, অসম্ভব ভালো ডকুমেন্টেশন, অসম্ভব ভালো খুবই ডকুমেন্টেশন। ভালো। আমি মানে আরেকটা প্রিসাইজড আর কি ওদের করতে পারি ডকুমেন্ট গুলা। iOS এর জন্য হচ্ছে আমি আরেকটা হচ্ছে সাইট হচ্ছে মোটামুটি ফলো করি, সেটা হচ্ছে হ্যাকিং ইন সুইফট। Yeah, I also like this. হ্যাকিং ইন সুইফট হচ্ছে খুব ছোট ছোট কম্পোনেন্ট, খুব ছোট ছোট কাজ কিভাবে করতে হয় এরকম খুব মিনিয়েচার টাইপের ব্লগ পোস্ট হচ্ছে হ্যাকিং ইন সুইফটে পাওয়া যায়। অর্থাৎ ঠিক আরেকটা সাইট আছে, ছোট একটা কাজের জন্য যেটা দরকার, অর্থাৎ একটা কি বলা যায় যে কিভাবে আমি iOS এ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, ঠিক আছে, কিভাবে একটা এসএমএস পাঠাবো, কিভাবে একটা ইমেইল পাঠাবো, এরকম ছোট ছোট হচ্ছে আহ, কি বলা যায় কাজ, ছোট ছোট কাজগুলি করার জন্য যখনই কোনো একটা রেফারেন্স টাইপের কিছু দরকার হবে তখনই হ্যাকিং ইন সুইফট হলো খুব ভালো কাজ করে এসব ক্ষেত্রে আর কি। হ্যাঁ iOS এর জন্য আমি আরেকটা সাইট পছন্দ করি, সেটার নাম হচ্ছে NS Hipsters। এনএসই স্টার, হ্যাঁ এটাও পুরানো সাইট, অনেক এটা পুরানো সাইট। মোটামুটি ডিটেইল থাকে অনেক, যে একটা কাজের জন্য আপনার আশপাশের ফাংশন গুলা কি করতে পারে সেই জিনিসগুলোর একটা ভালো ডকুমেন্টেশন থাকে, যে এই মডিউলটা অ্যাকচুয়ালি আর কি কি ফিচার আপনাকে দিতে পারে। এটা আমার কাছে ভালো লাগে। আর অ্যান্ড্রয়েডের জন্য অবশ্যই আপনি যেটা বললেন হচ্ছে ওইখানে কোনো সন্দেহ নেই যে অ্যান্ড্রয়েডের গুগলের দেয়া ডকুমেন্টেশন হচ্ছে বেস্ট, এটা নিয়ে আসলে কারো কোনো আরেকটা সন্দেহ ব্যাপার হচ্ছে যে থার্ড পার্টি ডকুমেন্টেশন যতই থাকুক, আমি ইভেন যে কাজ আমার আগে করা আছে, ক্লাস ফাইল বানানো আছে, ওগুলা ইউজ করার আগে আমি আগে অফিসিয়াল ডকুমেন্টেশনে গিয়ে চেঞ্জ করি, কারণ এটা খুব চেক করি যে ওরা কি করতেছে, কারণ এটা খুব র্যাপিডলি চেঞ্জ হয়। তো আপনি একটা কাজ আগে যেভাবে করতেন, দেখা যাবে যে ওরা কিছু সাপোর্ট লাইব্রেরি অলরেডি নিয়ে আসছে, ওটা আপনি 2-3 লাইন কল করে এটা করে ফেলতে পারতেছেন। তো আপনি কেন আবার কষ্ট করে আপনার পুরান কোড ইউজ করবেন? বেটার চেক অফিসিয়াল ডকুমেন্টেশন ফার্স্ট, দেন গো ফর সাম আদার থার্ড পার্টিস। ওকে, সো আমরা মনে হয় অ্যান্সার পেয়ে গেছি যথেষ্ট গুছানো সুন্দর করে আমরা ভাই যেভাবে বললেন আর কি। সো এনিওয়ে আমরা আমাদের পরে লাস্ট একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আর কোনো কোশ্চেন নাই ভাই, which, মানে আপনি হয়তো খুশি হবেন আপাতত, কোশ্চেনের প্রায় শেষ। সো এনিওয়ে, সো পরের শেষ কোশ্চেনটা হচ্ছে যে বিগিনারদের জন্য স্টোরি বোর্ড নাকি হচ্ছে প্রোগ্রামেটিক্যালি ইউআই বানানো, কোনটা ফলো করলে ভালো হবে? আচ্ছা, এই জায়গাটা অ্যাকচুয়ালি সবসময় কোয়েশ্চেনেবল। আমি পার্সোনালি স্টোরি বোর্ড পছন্দ করি না, এই কারণে যে আপনি যদি কোনো কমপ্লেক্স জিনিস ইউআইতে বানান এবং পরবর্তীতে কোনো চেঞ্জ করা লাগে, তখন স্টোরি বোর্ডের কনস্ট্যান্ট নিয়ে টানাটানি করতে আপনার দিন শেষ হয়ে যায়। কিন্তু আমি মনে করি বিগিনারদের জন্য স্টোরি বোর্ড দিয়ে ইউজ করাটা উচিত আর কি, কারণ আপনাকে আলটিমেটলি জানতে হবে যে কনস্ট্রেন্ট গুলা কিভাবে কাজ করতেছে, ভিউ গুলা কোথায় কিভাবে আছে, এবং এখনো পর্যন্ত এটা অ্যাকচুয়ালি iOS বা অ্যাপলের রিকমেন্ডেড ওয়ে অ্যাপ্লিকেশন বানানোর জন্য। আপনি যখন মোটামুটি বুঝে যাবেন যে ভিউ গুলা কিভাবে কাজ করে, তখন আপনি আপনার মতো প্রোগ্রামেটিক্যাল ভিউ বানায় নেন, তাহলে যাতে সেটা সব জায়গায় সমান কনস্ট্রেন্ট রেখে সুন্দরভাবে সব রেশিওতে কাজ করে। কিন্তু আপনার স্টোরি বোর্ডের কনসেপ্টটা থাকা লাগবে বলে আমি মনে করি। আর সুইফট ইউআই প্রমিসিং, কিন্তু যেটা আপনাকে কনস্ট্যান্ট নিয়ে টানাটানি করার ঝামেলার থেকে অনেকখানি বাঁচায়, কিন্তু সুইফট ইউআই এর ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি তেমন ভালো না, পারফরম্যান্স সিমিলার অ্যাজ স্টোরি বোর্ড, যেহেতু ব্যাক এন্ডে তারা সেম জিনিসই রান করতেছে। সো আপনার সুইফট ইউআইটা শিখতে পারেন ইন এ সেন্স যে এটা অ্যাকচুয়ালি আপনার রিঅ্যাক্ট বা অন্যান্য ওয়েব প্রোগ্রামিং এর যেই কনসেপ্ট গুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে ইউজ করে।
সো ওইটা শেখা থাকলে আপনার ভবিষ্যতে সুবিধা হবে, কারণ আলটিমেটলি মোবাইল ডেভেলপমেন্ট যেটা দেখলাম যে আপনার এই ডিক্লারেটিভ ইউআই এর দিকে যাচ্ছে, যে আপনি যাতে স্টোরি বোর্ড না করে জাস্ট কোডে সামান্য কিছু চেঞ্জ করে আইকন সাইজ সবকিছু পাল্টায় ফেলতে পারেন খুব অল্প সময় এবং খুব এবং সহজেই যে দেখতে পারেন। সো কম্পোনেন্ট এই কনসেপ্টটার দিকে অ্যান্ড্রয়েড আইওএস দুইটাই কিন্তু আগাচ্ছে। অ্যান্ড্রয়েডও তার জেট প্যাকের মধ্যে এরকম জেট প্যাক ইউআই জিনিসপত্র নিয়ে আসছে। সো এটা শিখে রাখা ভালো। অবশ্যই ভালো। আর এর সাথে হচ্ছে আমি একটু যোগ করি, সেটা হলো যে প্রোগ্রামেটিক্যালি ইউআই বানানো বলতে যদি হচ্ছে আপনি বুঝেন যে হলো এটা সুইফট ইউআই না, অর্থাৎ আপনাকে অটো লেআউটের কনস্ট্রেন্ট আসলে সুইফটের কোড থেকে ডিফাইন করতে হবে, দেন মানে আমার অবজারভেশন হচ্ছে যে আপনাকে আসলে প্রথমে স্টোরি বোর্ড থেকে কনস্ট্রেন্ট গুলো কিভাবে কাজ করে সেই ব্যাপারগুলি খুব ভালো মতো জানতে হবে। এরপরে হচ্ছে আপনি যদি নিজের মাথায় ওইটা চিন্তা করতে পারেন, স্টোরি বোর্ডে যেটা আপনি দেখেন সেটা যদি নিজের মাথায় চিন্তা করতে পারেন যে আসলে কনস্ট্রেন্ট গুলো এই হওয়া উচিত, তাহলে আপনি আসলে মানে কোড লিখে কনস্ট্রেন্ট দিতে পারবেন, পারফেক্টলি ডিফাইন করতে পারবেন। আদারওয়াইজ হিসেবে যে আপনার ভিউ এই ডিভাইসে ভালো মতো চলতেছে, অন্য একটা ডিভাইসে রান করাইতে গেলে ভিউ ব্রেক করবে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে আমি এরকম কিছু কিছু সমস্যায় যখন পড়েছি, তখন আমি বেসিক্যালি একটা মানে থার্ড পার্টি লাইব্রেরি ব্যবহার করতাম কনস্ট্রেন্টের জন্য, সেটা হচ্ছে সম্ভবত এটার নাম ছিল পিওর লেআউট। এইটা হচ্ছে বেসিক্যালি মানে সুইফটের নিজের অর্থাৎ ইউআই কিটের নিজের যে ফাংশন গুলো আছে যেটা দিয়ে কনস্ট্রেন্ট দিতে হয় সেইগুলাকে আরেকটু সিম্পলিফাই করে, সিম্পলিফাই করে এরকম ছোট ছোট কোড কমে যায় আর কি। আদারওয়াইজ মানে ইউজ কেসটা একটু তুলনামূলক সোজা। সো এইটা একটু যদি কারোর প্রয়োজন হয় তাহলে এটা একটু চেষ্টা করে হয়তো দেখা যেতে পারে। বাট এনিওয়ে, ফয়সাল ভাই আপনি যেটা বললেন এটার সাথে অবভিয়াসলি আমরা সবাই একমত যে আসলে সুইফট ইউআই হলো ফিউচার। সো ওই তো মানে সুইফট ইউআই কে মানে আস্তে আস্তে অ্যাডপ্ট করা উচিত করতে হবে সামহাউ। হ্যাঁ, কারণ এটাই ফিউচার। সো আপনার মানে কি বলবো যে কোশ্চেন শেষ হচ্ছে না, কোশ্চেন আর একটা চলে আসছে, সো সেটাও আপনার কাছে আমি পাঠিয়ে দিব এখনই। সেটা হচ্ছে আচ্ছা, এইটার কোশ্চেনের অ্যান্সার আপনার পক্ষে হচ্ছে কমফোর্টেবল অ্যান্সার হবে, টেকনিক্যাল না। টেকনিক্যাল যদিও আমরা সবাই টেকনিক্যাল মানুষ হলেও টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে আলোচনা করা হচ্ছে একটু ডিফিকাল্ট, অন্তত মানুষজনের সামনে আর কি। কিন্তু আমি খুব ভয় পাই এসব নিয়ে কথা বলতে। তো এনিওয়ে ভাই, আসলে এই কোশ্চেনটা আমি আপনাকে করতাম, সেটা হচ্ছে যে মানে এখনকার আপনার যে এখনকার জবে আপনার যে রোল, সেখানে অ্যাকচুয়ালি আপনার ডে টু ডে টাস্ক হচ্ছে, টাস্কগুলি কিরকম, আপনাকে কি কি করতে হয়? আচ্ছা, আমার এখনকার জব রোলটা আসলে একটু কমপ্লিকেটেড। আমি অ্যাকচুয়ালি এমন একটা সিচুয়েশনে যেখানে আমি না মোবাইল ডেভেলপার, না ফ্রন্ট এন্ড ডেভেলপার, না ব্যাক এন্ড ডেভেলপার, ডাইভার্সিফাইড। আমি আসলে সবকিছু মাঝখান দিয়ে দৌড়াদৌড়ি করি। ফর এক্সাম্পল, আমাকে অ্যাকচুয়ালি মিটিং এ যাইতে হয় ম্যানেজারদের সাথে সামটাইমস, যেখানে আমি রিকোয়ারমেন্ট ক্যাপচার করি লোকজনের। আমার এটা যেহেতু একটা হেলথ টেক কোম্পানি, সো দেখা যায় যে মিটিং এর মধ্যে ডাক্তারস থাকে প্লাস এন্ড ইউজাররা থাকে, তারা বলে আমরা এটা এটা চাই। সো সেগুলাকে নোট করে প্ল্যান করতে হয় যে এটাকে কিভাবে টেকনিক্যালি কনভার্ট করা যায় বা আদৌ সেটা ফিজিবল কিনা, সে ফিজিবিলিটি অ্যানালাইসিসটা করা লাগে, টাইম এস্টিমেশন একটা করা লাগে, বা ইভেন সামটাইমস কস্ট অ্যানালাইসিসও করা লাগে। ওভারঅল সিস্টেমের মধ্যে কি কি থাকতে পারে সেই কম্পোনেন্ট গুলা সামটাইমস ডিফাইন করা লাগে, কি টাইপের এরর কোড হইতে পারে সেরকম, মানে অ্যাপ্লিকেশন আর্কিটেকচার বা সিস্টেম আর্কিটেকচার ডিফাইন করা থেকে দেখা গেছে যে ডিরেক্টলি কোডিং বা টেস্টিং সবকিছুই অ্যাকচুয়ালি আমার করা লাগে। So আমার কারেন্ট রোলটা একটু কমপ্লিকেটেড, আর আমি এখন আর পুরোপুরি পিওরলি মোবাইল গাই না, যেটা আমি নিজেকে সবসময় পরিচয় দিতাম যে হ্যাঁ আমি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার। এখন আর আমি এটা বলতে পারি না, কারণ আমি লাস্ট 1 বছরে মনে হয় মোস্টলি কাজ করছি হচ্ছে আপনার রিঅ্যাক্টে ফ্রন্ট এন্ড আর সি শার্পে সামটাইমস ব্যাক এন্ড। ভাই সিনিয়র ডেভেলপার হলে হচ্ছে এগুলা হয়। হ্যাঁ, আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমি সিঙ্গাপুরে যেটা দেখি যে তারা ডেভেলপারদেরকে কোন একটা স্পেসিফিক স্টেরিও টাইপের মধ্যে রাখতে পছন্দ করে না। তারা চায় যে আপনি এক্সপ্লোর করবেন। হ্যাঁ, চারিদিকে অন্যান্য জিনিস এক্সপ্লোর করলে হয়তো লার্নিং এর সুযোগটা হচ্ছে আরো বাড়ে, কারণ একটা নির্দিষ্ট ডোমেইনের মধ্যে আটকে থাকাটা আসলে ভালো না, এই আর কি। সো এনিওয়ে, সব সব কোশ্চেন আমরা মনে হয় কভার করে ফেলছি। এখন হচ্ছে এইবার হলো আমরা কিছু কমন কোশ্চেনে যাই।
ফয়সাল ভাই, আপনার কাছে হচ্ছে জানতে চাইবো যে হচ্ছে আপনার রেগুলারলি ব্যবহার করা অ্যাপ্লিকেশন গুলো কি কি, যেগুলো আপনি সব সময় ব্যবহার করেন আর কি, প্রোডাক্টিভিটি টুল। যে অ্যাপ্লিকেশন গুলা ছাড়া অ্যাকচুয়ালি আমার দিন চলে না সেগুলো হচ্ছে জি। অ্যান্ড্রয়েড স্টুডিও এক্সকোড। ডিজাইনের জন্য আমি ইউজ করি হচ্ছে স্কেচ, যেটা শুধুমাত্র ম্যাক ওএস এ অ্যাভেলেবল বর্তমানে। আর হচ্ছে প্রোটোটাইপিং এর জন্য আমি ইউজ করি অ্যাডোব এক্সডি। হুম। ডিজাইন শেয়ার করার জন্য বা ডিজাইন গাইডলাইন দেওয়ার জন্য আমি ইউজ করি ফিগমা, টিমের সাথে শেয়ার করার জন্য। আর আচ্ছা। পার্সোনালি আমি যেটা করি যে আমার টেক স্ট্যাকটাকে আমার পার্সোনাল স্ট্যাক আর অফিস স্ট্যাকের থেকে একটু সেপারেট রাখার চেষ্টা করি। কারণ হচ্ছে আমার অফিস মেইনলি মাইক্রোসফটের টুলস অনেক হেভিলি ইউজ করে। ফর এক্সাম্পল, তাদের গিটহাব রিপোজিটরি হচ্ছে ইন্টারনাল, যেটা মাইক্রোসফটের টিম ফাউন্ডেশন সার্ভারে রান করে। তো ইন্টারনাল টিএফএস বলে একটা জিনিস আছে, ওখানে তাদের আমরা যেমন টাস্ক টাস্ক ম্যানেজ করার জন্য পার্সোনালি ইউজ করি ট্রেলো, কিন্তু ওই টিম ফাউন্ডেশন সার্ভার যেটা বললাম তাদের ইন্টারনাল টাস্ক ম্যানেজমেন্ট টুল আছে, যেখানে হচ্ছে তারা টাস্ক ডিফাইন করে। তো আমার পার্সোনাল স্ট্যাক যদি আমি বলতে যাই, তাহলে আমি পার্সোনালি ইউজ করি হচ্ছে গিটহাব অথবা বিটবাকেট অথবা গিটল্যাব। কমিউনিকেশনের জন্য ইউজ করি স্ল্যাক। টাস্ক ম্যানেজমেন্টের জন্য ইউজ করি ট্রেলো অথবা আসানা অথবা গুগলের কিপ একটা আছে, এটা আমার কাছে বেশ ভালো লাগে। মানে আর অফিসের স্ট্যাকের জন্য ওই যে যেটা বললাম যে মাইক্রোসফটের টিম ফাউন্ডেশন সার্ভার, যেটার মধ্যে কোডের রিপোজিটরিটা হচ্ছে গিট, ওদের ওন টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম আছে ইন্টারনাল, প্লাস হচ্ছে স্কাইপ ফর বিজনেস ইউজ করা হয় অফিসে, অথবা হচ্ছে জুম ইউজ করা হয় যেহেতু এখনকার সময় ওয়ার্ক ফ্রম হোম। জি জি। আর ফেসবুক ওয়ার্কপ্লেস বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে কোম্পানিগুলোকে ওরা সাপোর্ট দেয়। তো আমার কোম্পানি ওয়াইড কোনো নোটিফিকেশন বা কিছু দিতে হলে নর্মালি আমরা ফেসবুক ওয়ার্কপ্লেস ইউজ করি, যেটা আমার অফিসের অফিসিয়াল ডোমেইনে অ্যাসোসিয়েট করা। সো আমার টাস্ক মানে টুল স্ট্যাক যদি বলেন, আমার অফিসের জন্য আর আমার পার্সোনাল ইউজের প্রিফারেন্স একটু আলাদা। আচ্ছা, পার্সোনালটা নিয়ে আমি আসলে আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। সো পার্সোনাল প্রোডাক্টিভিটি টুল গুলো আপনার মানে কোনগুলি বেসিক্যালি প্রায়োরিটি লিস্টে আপনার প্রথম দিকে? আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা আমি অলরেডি বলে দিছি যে লাইক স্ল্যাক ইউজ করা হয় কমিউনিকেশনের জন্য, আর হচ্ছে ট্রেলো, এই দুইটা আমি খুব হেভিলি ইউজ করি পার্সোনালি, আর গুগল কি, এই গুগল তিনটা। কিপ। হ্যাঁ, রাইট। ওকে, আমরা হচ্ছে প্রায় শেষের দিকে চলে আসছি। সো শেষের দিকে যেহেতু চলে আসছি, সো একটা কমন কোয়েশ্চেন হচ্ছে আপনাকে করব জুনিয়র ডেভেলপারদের পক্ষ থেকে। সেটা হচ্ছে যারা স্টুডেন্ট কিংবা হচ্ছে যারা ক্যারিয়ার শুরু করবে, সো ক্যারিয়ার যারা নতুন করে শুরু করতে চাচ্ছে তাদের জন্য হলো যদি ওই ক্যারিয়ার গাইডলাইনের কথাটা আপনার কাছে জিজ্ঞাসা করি যে তারা কিভাবে তাদের ক্যারিয়ার শুরু করবে, কিংবা এই তো এই সব ব্যাপার স্যাপার, এই কোশ্চেন গুলো খুব কমন, জানেন না আসলে কনটেক্সটটা বুঝতে এটা পারতেছেন। সো আসলে অনেক একটা হেভি কোয়েশ্চেন, যেটা হ্যাঁ, আমার অবশ্যই। মনে হয় ক্যারিয়ার শুরু করা বা ক্যারিয়ার গাইডলাইন দেওয়ার মতো পজিশনে আমি এখনো যাই নাই। বাট আমি যেটা করতে পারি, আমার লাইফের কিছু জি, লার্ন লেসন থেকে আমি কিছু অ্যাডভাইস দিতে পারি। অবশ্যই সেটাই প্রয়োজন আসলে আমার আমাদের জন্য, একটা সেটাই প্রয়োজন। ফেভারিট অ্যাডভাইস হচ্ছে গুগল ইয়োরসেলফ। আপনার নিজের নাম গুগলে লিখে সার্চ করেন, যতক্ষণ পর্যন্ত আপনি না দেখবেন যে স্যাটিসফ্যাক্টরি কিছু আসতেছে, লাইক একটা ভালো গিটহাব রিপোজিটরি, ভালো লিঙ্কডইন প্রোফাইল, আদার্স ব্লগিং প্রোফাইল, যতক্ষণ পর্যন্ত আপনি গুগলে আর সার্চ রেজাল্টে আপনার নিজের নামে ভালো জিনিসপত্র না দেখবেন, ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকেন, নতুন জিনিস লার্ন করতে থাকেন, কিছু বিল্ড করতে থাকেন। এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাডভাইস। আর আমি যেটা মনে করি হচ্ছে যে নর্মালি আমরা অ্যাপ্লিকেশন বা মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যারা করি, তারা অনেকেই অ্যাকচুয়ালি প্যাশন থেকে কাজটা করি। সো প্যাশনটা আরো ইজিলি মানে এক্সপ্লোর করা যায় যখন আপনি নিজের কোনো একটা প্রবলেম সলভ করার জন্য কিছু একটা বানাবেন। লাইক আমি একটা নতুন ব্লগ পড়তেছি বা কিছু একটা নতুন প্ল্যাটফর্ম বা আর্কিটেকচার শিখতেছি, আমি যেটা ট্রাই করি যে ছোট একটা আইডিয়া বেস প্রজেক্ট করার চেষ্টা করি। লাইক আমার একটা ফেভারিট পেট প্রজেক্ট আছে, সেটার নাম হচ্ছে সুপার হিরো ডাটাবেস। তো আইএমডিবি যেরকম যে মুভির জন্য ডাটাবেস, বিভিন্ন মুভির ইনফরমেশন, তো আমি সুপার হিরোর জন্য এরকম একটা ডাটাবেস বানাইছি, কিছু ওয়েব সার্ভিস স্ক্রল করে সুপার হিরোদের ইমেজ প্লাস হচ্ছে ইনফরমেশন নিয়ে আসা। তো যেটা হয়েছে যে ওই প্রজেক্টটা করতে গিয়ে আমি তখন অ্যান্ড্রয়েড আর্কিটেকচার কম্পোনেন্ট নিয়ে পড়ালেখা করতেছিলাম। তো আমি ভাবলাম যে তাহলে আমি একটা প্রজেক্ট বানাই, যেটার মধ্যে আমি অ্যান্ড্রয়েড আর্কিটেকচার কম্পোনেন্ট প্লাস হচ্ছে অল বেস্ট প্র্যাকটিসেস লাইক ভিউ মডেলস, এই জিনিসগুলো তো আমি শিখতেছিলাম আর ওই প্রজেক্টের মধ্যে আমি ইমপ্লিমেন্ট করতেছিলাম। তারপর হচ্ছে বিভিন্ন রকম ভিউ অ্যানিমেশন রিলেটেড আমি তখন অ্যান্ড্রয়েডের ফ্রেম অ্যানিমেশন লাইব্রেরি ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করতেছিলাম আর কি, লার্ন করতেছিলাম। তো ওই লার্নিংটা আমি ওই প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করি।
তো আপনি এমন কিছু একটা পেড প্রজেক্ট বা সাইড প্রজেক্ট করেন যেটার মধ্যে আপনি যেটা লার্ন করতেছেন সেটা ইমপ্লিমেন্টেশন হবে, তাইলে অ্যাকচুয়ালি ওই জিনিসটা আপনার মনে থাকবে এবং আপনি খুব ভালো এক্সপ্লোর করতে পারবেন। দ্যাটস এ আর গ্রেট অ্যাডভাইস ভাই, দ্যাটস এ গ্রেট অ্যাডভাইস রিয়েলি। ফাইনালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে স্টিভ জবসের যেই বিখ্যাত উক্তি যে স্টে হাংরি স্টে ফুলিশ, সো অলওয়েজ স্টে ফুলিশ। আপনি যদি মনে করেন যে আমি অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু পাইরে গেছি, তাহলে আপনার শেখা ওইখানেই শেষ। সো অলওয়েজ স্টে হাংরি ফর লার্নিং সামথিং মোর, always হ্যাঁ, know that there are smarter people than you around, so try to learn. অবশ্যই। হ্যাঁ, এটা একেবারে হচ্ছে সবার জন্য ইউনিভার্সাল ট্রুথ। যখনই আমরা মনে করব যে হচ্ছে আমি সবকিছু পারি, সবকিছু শিখে গেছি, ওইটাই হলো আমাকে শেষ ডাউন করে দেওয়ার জন্য ধরে। পারা শেখা ওইখানেই শেষ। হ্যাঁ, এটার মোটিভেশন, নিজেকে মোটিভেটেড রাখতে হলে হচ্ছে এটা একটা খুবই ভালো অ্যাডভাইস, গুরুত্বপূর্ণ অ্যাডভাইস অবভিয়াসলি। সো আমরা আমাদের আজকের হচ্ছে এপিসোড 2 এর শেষ পর্যায়ে হচ্ছে চলে আসছি আর কি। তো ফয়সাল ভাই, আপনি হচ্ছে এটা আপনার জন্য আসলে একটু অড টাইম, আপনি হচ্ছে আজকে অফিস করে এসে হচ্ছে আমাদেরকে সময় দিয়েছেন। মেনি থ্যাঙ্কস অবভিয়াসলি। আর হচ্ছে আপনি যে সবার জন্য যেসব সবাইকে যেসব মানে আপনি ইনফরমেশন শেয়ার করেছেন, আপনার ক্যারিয়ারের অভিজ্ঞতা শেয়ার করেছেন, অভিজ্ঞতার সাথে সাথে আপনি গুরুত্বপূর্ণ অ্যাডভাইস দিয়েছেন, হুইচ ইজ রিয়েলি গ্রেট। এবং আশা করি আমরা সবাই এই সেশন থেকে কিছু না কিছু শিখতে পারলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। I enjoyed talking এখানেই with হচ্ছে you. আজকে আমাদের এপিসোড 2 তাহলে আজকে এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর Stay safe, stay healthy, everyone. সবাই হচ্ছে এখন যেহেতু আমরা একটা কঠিন সময় পার করছি, সো সেই একই কথা আবারও বলবো যে বাসায় ঘরে থাকুন, বের হবেন না, ভালো থাকুন, সুস্থ থাকুন। ঘরে আল্লাহ থাকুন। হাফেজ। হাফেজ।